স্বাগতম আজকের এই লাইভ সেশনে। এবং আজকের এই লাইভ সেশনটা মূলত এসএসসি 26, 27, 28 ব্যাচের জন্য একটা উপকৃত লাইভ সেশন হতে যাবে। কারণ আমরা কয়েকটা সেগমেন্ট আকারে এটা ভাগ রাখছি এবং আমরা লাস্ট সেগমেন্টে লাস্ট যখন সেগমেন্টে ওইখানে আমরা গাইডলাইন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন সেগমেন্টে যাব। তো আজকে আমাদের সাথে আছে তানিম হাসান, যে এবছর বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে। এছাড়াও সে সিকে রুয়েট এবং কি সাস ডিউ তো চান্স পাইছে, কিন্তু ও ভর্তি হয়েছে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ওর সাথে আমরা গল্প করব। আর লাইভটা একটু ফর্মাল আমরা করব না, কারণ ও আমার পরিচিত। তো আমি মনে করি না যে ওর সাথে ফর্মালি আসবে কথাবার্তা। কি মনে হয়, তোর সাথে কি ফর্মাল কথাবার্তা বলা যাবে? তুই তো আমার ছোটকালের বন্ধু। তখন হ্যাঁ, ফর্মালি না আসাটাই স্বাভাবিক। ধরুন না, আসলে আমরা ক্লাস 4 থেকে আমরা একসাথে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, আর একসাথে। ওর সম্পর্কে সবচেয়ে যে জিনিসটা না বললে হয়, ও ছোটবেলা থেকে ক্রিকেটের পাগল। আমরা হ্যাঁ, মনে আছে ক্লাস মনে হয় 7-এ থাকতে তোর হ্যাঁ। টুর্নামেন্টের টিম সাজাইতাম, যে হে ওই দলের হ ক্যাপ্টেন, হ হে ওই দলের কেউ ওই ক্যাপ্টেন। দলের ক্ষেত্রে। আমরা ক্যাপ্টেন, আমরা টুর্নামেন্টের সাজাইতাম। তো যাক, পরে নিলাম করে আমরা দল করতাম। যাক, এটা হ্যাঁ, হ্যাঁ। মেমোরি এগুলা। আচ্ছা, ঠিক আছে, সবাই সালাম দিতেছে, যারা সালাম দিতেছে তোমাকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকে তার কাছ থেকে শিখবো, তানিমের কাছ থেকে শিখবো বাস্তব জীবনের অভিজ্ঞতা, এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিবা এবং তোমাদের কি করা উচিত। 26 ব্যাচ যারা আছো তারা এখন কি করবা? তোমাদের সামনে 21 তারিখ থেকে, 26 ব্যাচের যারা আছে তাদের 21 তারিখ থেকে পরীক্ষা। তো তোমরা, এপ্রিলের না, এপ্রিল 21 তারিখ হ্যাঁ থেকে হ্যাঁ, পরীক্ষা। আগামী মাসের 21 তারিখ থেকে ওদের পরীক্ষা। তো ওদের জন্য আমরা শেষে গাইডলাইন রাখবো। সবার জন্য আলাদা আলাদা ভাবে গাইডলাইন দিবি, ঠিক আছে? তো 26, 27, 28, ইনশাল্লাহ। কারণ যারা 26 তারা তো কয়েকদিন পর পরীক্ষা দিবে, আর 27 তো এক বছর পার করছে, আর 28 তো মাত্র উঠলো। তো সবার গাইডলাইন হুম। এক কাজ করবে না। এই জন্য আমরা না, না। 5টা সেগমেন্ট রাখছি। এবং ফার্স্ট সেগমেন্ট যেটা আছে ওটাতে আমরা তোর পার্সোনাল কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো, এবং সেকেন্ড যে সেগমেন্ট আছে এখানে তোর একাডেমিক যে জার্নি আছে ওইটা সম্পর্কে জানবো, এবং থার্ড সেগমেন্টে আমরা স্টাডির স্ট্র্যাটেজি, বিভিন্ন যেমন ফিজিক্স কিভাবে পড়তি বা অন্যান্য সাবজেক্ট বা এরকম বিষয়াবর্তী এগুলো আমরা জানবো। এবং ফোর্থ সেশনে আমরা জানবো যে তোর ডিসিপ্লিন বা সময়ানুবর্তিতা কিরকম ছিল, এই জিনিসগুলা সম্পর্কে আমরা জানবো। আর লাস্ট সেগমেন্টে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গাইডলাইন দিব। 26, 27, 28 যারা আছে সবাইকে গাইডলাইন দিব। আচ্ছা, ইনশাল্লাহ, তাহলে ঠিক আমরা আছে। আমরা শুরু করি ফার্স্ট সেগমেন্ট দিয়ে, হুম, ঠিক আছে? তো ফার্স্ট সেগমেন্টে ঠিক আমি আছে। তোর কাছে তোর কাছে আমি জানতে চাই যে তুই কোন স্কুল থেকে পড়ছস আর কোন কলেজ থেকে পড়ছস। তো আগে আমি ছোট ভাইদের সালাম দিই, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি পরিচয়টা দেই, আমি হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ নাম হচ্ছে মোহাম্মদ তানিম হাসান, আমাকে তানিম নামে সবাই চিনে। তো আমি এখন বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছি। আমার স্কুল ছিল মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়লাম জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটে সবাই জেসিপিএসসি নামে চিনে। আর কলেজটা আমি পড়ছি মোরারিচাঁদ কলেজ, এমসি কলেজ, মানে শর্ট ফর্মে এমসি কলেজ সবাই চিনে। এ হচ্ছে আমার স্কুল এবং কলেজ। আর এখন ভার্সিটিতে ইনশাল্লাহ আমি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা চালাতে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে একটা কথা হলো যে তুই একটা সরকারি কলেজ থেকে তুই বুয়েটে চান্স পাইছিস। অনেকের হ্যাঁ, ধারণা হ্যাঁ। থাকে যে নটর ডেম মানেই বুয়েট। তার মানে এই ধারণা ভেঙে সরকারি কলেজ থেকে যে বুয়েটে চান্স পাওয়া যায়, ওই জিনিসটা প্রমাণিত হইলো। তোদের কলেজ থেকে আনুমানিক কয়জন বুয়েটে চান্স পাইছে? আমাদের কলেজে 19 জন। 19 জন? আমাদের মাশাআল্লাহ। হ্যাঁ। আমার তো মনে হয় তোদের এমসি থেকে ভার্সিটি আর মেডিকেলে অনেক বেশি চান্স পায়। ভার্সিটি আমি যদি টোটাল গুনি যে ভার্সিটি হ্যাঁ, টোটাল। মেডিকেল ইঞ্জিনিয়ারিং মানে তো শুধু বুয়েট না, চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, হ্যাঁ। হ্যাঁ, তো অবশ্যই। আমি যদি হ্যাঁ, হ্যাঁ, আমি যদি ধরি যে চুয়েট বুয়েট সব এবং মেডিকেল বিভিন্ন ভার্সিটি সহ এটা তো প্রায় 150 বা 100 প্লাস তো অবশ্যই ইনশাল্লাহ যাবে, এটা তো শিওর। আচ্ছা, 100 প্লাস 150 অবশ্যই। হয়তো, স্টুডেন্ট, 150 হয়তো, 150 হ্যাঁ হয়তো আমার বেশি হতে মনে হয় পারে, বাট 100। মাইগ্রেশনে 150 চলে যাবে মাইগ্রেশনে। হ্যাঁ, যায় যায়। স্টুডেন্ট এখানে আবার কিছু স্টুডেন্ট কয়জন? এখানে আবার কিছু ফ্যাক্ট আছে। আমি যেমন বলি এখানে স্টুডেন্ট হ্যাঁ, 300-র মতো আর কি, হ্যাঁ। তো আমি যদি বলি অ্যাক্টিভ স্টুডেন্ট তোর 250-র মতো, ঠিক আছে, আমার আচ্ছা। অ্যাক্টিভ। আর
আর এগুলোর মধ্যে যদি আমি ধরি যে সিলেটের তো একটা মনে কর কালচার আছে, ধর বাইরে চলে যাওয়ার, হ্যাঁ, দেশের তো অনেকে অবশ্যই অনেক ভালো ভালো অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করে নাই এডমিশনে। তো আমার নিজের অনেক ফ্রেন্ড করে নাই। তো ওরা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, তো এভাবে ধরি। আর এমসি কলেজ কিন্তু সিলেটের সেরা কলেজ, তো ভালো ভালো স্টুডেন্ট এখানে পড়ে। তো এটা রেজাল্টও ভালো। আর হ্যাঁ, সরকারি কলেজে কিছু ফ্যাক্ট আছে, আমি পরে নত এটা ডিটেলসে বলবো কেন আসলে সরকারি কলেজ থেকে ভালো করা সম্ভব। কিছু ফ্যাক্ট আমি বলবো, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আমারও মনে হয় যে সরকারি কলেজে যদি সে যদি সেলফ কন্ট্রোল থাকে তাহলে সরকারি কলেজ বেস্ট। যদি নিজের প্রতি সেলফ কন্ট্রোল একদম। থাকে যে আমি পড়াশোনা করতে পারবো, যে মানে আমার পড়াশোনার জন্য হ্যাঁ, আমার চাপ দিতে হবে না, আমি নিজে থেকে পড়াশোনা করবো। হ্যাঁ, এই যে এখানে আচ্ছা, এটাই হচ্ছে ফ্যাক্ট, যারা স্বাধীন মতো পড়তে যায় যে কোনো চাপ নিব না, আমি নিজের থেকে পড়বো, তাদের জন্য হ্যাঁ, সরকারি কলেজ সবচেয়ে বেস্ট একটা অপশন। অবশ্যই। আচ্ছা, তাহলে তোমরা যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা তোমাদের এই লাইভটা শেয়ার করে দাও, আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, কারণ আমরা খুবই অনেক ইম্পর্টেন্ট, আমি কয়েকটা প্রশ্ন রাখছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা সবারই আমার মনে করি যে সবার জানা দরকার। আচ্ছা, তাহলে আমি যদি বলি ক্রিকেটার হওয়ার স্বপ্নটা কখন ছিল? ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমার আজীবন থাকবে, এটা এটা কখনো শেষ হবে না আসলে। বাস্তবতা এটা, যেমন আমি তো আমার আগের যে বাসাটা, মানে আমি ছিলাম সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কোয়ার্টারে থাকতাম আমি। তো দেখা গেছে আহ মানে আমার খেলা মানে ক্রিকেট, মানে আমি ক্রিকেট ছাড়া কিছু বুঝতাম না, যেটা সত্য কথা। যেমন কেউ ফুটবল তো খেলেও, বাট আমি চাই ক্রিকেট খেলুক, সমস্যা নেই, ক্রিকেট খেলে আমি আসি সবসময়। এরকম একটা আর কি, মানে সবসময় একটা চাইতাম যে না, ক্রিকেট খেলবো। ক্রিকেট হওয়ার স্বপ্ন সবসময় থাকবে, এখনো আছে। যদিও এটা আস্তে আস্তে কমছে, কিন্তু ইচ্ছাটা কখনো যাবে না। আর আচ্ছা, এখানে এটা একটা আমি আসলে আচ্ছা বল। হুম, হুম। হ্যাঁ, বল বল, তুই বল বল। বল। না না, না, বল, তুই বল, সমস্যা নেই। আমি বলবো। আমি যদি আচ্ছা বলি না। যে এই যে ক্রিকেটার হওয়ার যে একটা হুম। মাইন্ডসেট ছিল, এই মাইন্ডসেট পরিবর্তন করে আজকে বুয়েটে এই মাইন্ডসেটটা আচ্ছা, পরিবর্তন হলো কিভাবে? আর এই গ্রো এখানে আপটা কিছু কেমনে হলো? এখানে কিছু ফ্যাক্ট আছে আসলে। এখানে ফ্যাক্ট হচ্ছে, মনে কর আহ যারা খেলার লাইনে যেতে চায়, লাইক সে ফুটবলার হইতে চায়, ক্রিকেটার, তারা দেখবি কিন্তু আহ পড়াশোনায় কম টাইম দেয়, কিন্তু দেখবি মানে খেলায় চুপচাপ বাইরে চলে যাওয়া, খেলা এগুলাতে প্রচুর টাইম দেয়। হ্যাঁ, তো হ্যাঁ, বল বল আমি বল। এরকমই ছিলাম। ওই যেটা বলতেছিলাম, যারা খেলাধুলায় বেশি আর কি পছন্দ করে, যে ক্রিকেটার হবো, ফুটবলার হবো, এটা হবো, হ্যাঁ, সেটা হবো, তারা দেখা গেছে পড়াশোনায় কম টাইম দেয়, কিন্তু অন্যান্য বেশি টাইম দিতে চায়, যেমন খেলাধুলায় বেশি টাইম দিতে চায়। আমি এরকমই ছিলাম ক্লাস 10 পর্যন্ত। দেখা গেছে গিয়া মানে ওয়ান কাইন্ড অফ ফাঁকিবাজির ভিতরেই আসছিলাম, যেটা সত্য কথা। তো যাই হোক, তো খেলা ক্রিকেটার থেকে এদিকে লাইনে আসার কারণটা এরকমই, যখন বুঝতে পারছি যে আসলে মোটামুটি বয়স তো হয়ে যেতেছে, আর ওই লাইনে তো যাওয়ার কোনো স্কোপ পাইতেছি না। যেমন আমার ফ্যামিলি থেকেও কেউ ছিল না যে ওই লাইনে গেছে, সো কোনো গাইডলাইন নাই, কিছু নাই, এভাবে কোনো রাস্তা চিনি না, কিছু না, এইভাবে একটা জায়গায় তো পেরে চলে যাওয়া আসলে, এটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা সম্ভব না। বাট ইচ্ছাটা সবসময় থাকবে, কিন্তু এটা মনে হচ্ছে সম্ভব না, আমার আরেকটা ওয়ে দেখে দিতে হবে। আর এদিকে আমি আর আসলে মনে করি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট খুব পছন্দ করতাম, এটা আর একটা ফ্যাক্ট ছিল। আচ্ছা তো এখান থেকে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং এর দিকে আর কি সুইচ করা। আচ্ছা, একজন কমেন্ট করছে তোর যে ভাইয়া বুয়েট বা মেডিকেলে চান্স পেলাম তারপর কি করব? ও এসএসসি 26 বেসের, ওরে তুই কি বলবি? বুয়েট বা মেডিকেলে চান্স পাইলাম, তারপরে কি করব? হ্যাঁ, আচ্ছা, ও এসএসসি 26 ব্যাচের। 26 বেসের, ওর উদ্দেশ্য কিছু বল। আচ্ছা, বুয়েট বা মেডিকেলে চান্স পেলে এরপরে কি করব? প্রথম কথা হচ্ছে আমি এবারে চান্স পাইছি, তো এরপরে কি করব এটা আমি খুব ভালোভাবে গাইড করতে পারবো না। বাট বলবো যে তুমি আগে এইচএসসি শেষ করো, পরে এসব ভাববা, এইসব এখন হ্যাঁ, ভাবার আমি প্রয়োজন নাই। আমারও মনে হয় যে যে এই কমেন্টটা করছো নাফিস, আগে তুমি এসএসসি দাও, তারপরে এইচএসসি, তারপরে হুম। তুমি তোমার পজিশনটা বুঝতে পারবা, তারপর তুমি বুয়েটে চান্স পেলে যা তখন তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে পারো যে টাইমটা ফ্রি আছে। এখানে একটা ছোট্ট কথা বলি আর একটু। হ্যাঁ, বল। হ্যাঁ, এই যে পোলাপাইন যে বলে বুয়েট অথবা মেডিকেল, কেন ভাই, বুয়েট তো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, চুয়েট ইঞ্জিনিয়ারিং না, টুয়েট, রুয়েট। তো এটা কেমন ভাবে, হ্যাঁ, যে একটা নেগেটিভ তৈরি করা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট, এটা খুবই ফালতু একটা জিনিস, মানে খুবই বাজে একটা জিনিস। মানে শুধু বুয়েট কেন, তুমি পড়তে হবে ইঞ্জিনিয়ারিং। আমি বুয়েটের জন্য পড়তেছি না, পড়তেছি ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো আমার বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, হোয়াট এভার হইলেই হয়েছে, তো আমার তো প্রয়োজন নাই। সো এটা বলতে হবে আচ্ছা, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, এভাবে বলতে হবে। হ্যাঁ, এটাই ঠিক আছে।
না, আমরা হয়তো ওর প্রশ্নটা বুঝি নাই, মানে ও বলছে যে বুয়েটে চান্স পাওয়ার পর মানে কেরিয়ারটা কোন দিকে আগাবে। আচ্ছা আচ্ছা, বুয়েটে চান্স পাওয়ার পর আমি ধরতে পারি এটা ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার পর, ইঞ্জিনিয়ারিং কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার পর। তো এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চান্স পাওয়ার পর, মোদ্দা কথা যদি আমি এক বাক্যে বলি, বাংলাদেশে জব সেক্টরটা আসলে খুবই কম। আহ বিদেশে যাওয়াটা তুলনামূলক মানে ওয়াইজ সহজ, ডিসিশন হবে। হ্যাঁ, সহজ বাইরে, হবে। হ্যাঁ সহজ হবে এবং ওয়াইজ ডিসিশনও হবে তার জন্য। আর এই তো এরকমই, আর এর বেশি কিছু আমি আসলে বলতে পারবো না, কারণ আমি এই মাত্র ফার্স্ট ইয়ারে, এখনো ক্লাসও শুরু হয় নাই। তো এর বেশি আমি কিছু বলতে পারবো না চাইলেও। না, আমি আমি আরো তোর কালকে রাত্রে আমার দুইজন বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনারা মনে হয় তোর, হ্যাঁ ওনারা চুয়েটের। তো একজন সিভিল, আচ্ছা। একজন তোর ত্রিপলি নিয়ে পড়ছে, আরেকজন হলো তোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। তো হুম হুম। ওনারাও বললো যে ওনাদের একজনের প্রায় এই বছর শেষ হবে, আরেকজনের মনে হয় শেষ। তো বললো যে আসলে জব সেক্টরটা খুবই টাফ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে, মানে দেশে থাকা। হুম 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 হুম। আচ্ছা, তোমরা যারা বিভিন্ন প্রশ্ন করতেছো, তোমাদের গাইডলাইন যখন শেষ, আমরা আমাদের প্রশ্নগুলো শেষ করি, তারপর যখন গাইডলাইন সেকশনে যাব তখন তোমরা প্রশ্নগুলো করো। আচ্ছা, আমি প্রশ্নগুলো করে রাখলাম, গাইডলাইন সেকশনে আমরা করবো। এছাড়া তোমরা এমনি অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, গাইডলাইন প্রশ্ন গাইডলাইন সেকশনে হবে। আচ্ছা, এখন আমি যদি তোকে প্রশ্ন করি যে তুই যখন বুয়েটে চান্স পাইলি, পাওয়ার পর তো খবরটা শোনার পর তোর অনুভূতিটা কেমন ছিল? প্রথম কথা আমি বলি, আমার আচ্ছা সম্পূর্ণ বলি, যেমন আমার সত্যি কথা বলতে আমার পড়াইতে ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট নিয়ে পড়া, হ্যাঁ। হুম। তো এখন, হ্যাঁ তো আবার সিএসসি যে, এটা আমার খুব একটা পছন্দ না আসলে, যেটা সত্য কথা বলি, সত্য সবই বলবো, সমস্যা নাই এখন। সিএসসি সাবজেক্ট আমার পছন্দ না। ইভেন আমি বুয়েটের চয়েস লিস্টে সিএসসি রাখছি 11 নম্বর লিস্টে, 11 নম্বর পজিশনে চয়েস আচ্ছা, লিস্টে, সিএসসি। আচ্ছা, সিএসসি সিএসসি রাখি এত নাই আমি। পিছনে, আমি মনে একটা কথা বলতে চাই, সিএসসি এত পিছনে রাখার কারণ কি? অনেকের যেমন প্রথম, যারা ছাব্বিশ ছাব্বিশ বেস আছে, ওদের অনেকেরই বুয়েটের টার্গেট আছে, তারা বুয়েট মানে মনে করে ত্রিপলি আর সিএসসি, ত্রিপলি থেকে বেশি সিএসসি এর বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ এখানে, আচ্ছা হ্যাঁ, এখানে হইছে গিয়ে আমি একটা মজার কথা বলি, যেমন হয়তো আমার কথা অনেকে মনে করবে যে হ্যাঁ তুমি তো ভাই সিএসসি ট্রিপল কোনটাই পাও নাই, ভাই আমি তো চুয়েটও পাইতাম, কুয়েটও পাইতাম, হ্যাঁ ইভেন রুয়েটও পাইতাম, সিএসসি ট্রিপল হোয়াট এভার যেটাই আমি চাই, এটা সমস্যা না। আমি যেটা বলি যে আমার কাছে মনে হচ্ছে সিএসসি সাবজেক্ট একটা হাইপের উপরে চলে, মনে হয়েছে, আমার মনে হয়েছে। আর এটা হাইপ কেন বললাম, যে যারা পেশনও নাই সিএসসির প্রতি, তারাও চাই সিএসসি পড়তে। কেন এটা হাইপ? ওরে বাবারে সিএসসি পড়ে, তুমি যদি পছন্দ করো সাবজেক্টটা, তাহলে তোমার জন্য সিএসসি খুবই ভালো হবে। তুমি যদি মনে করো না, ওই যে তুমি যে স্রোতে গা ভাসায় দেওয়া এরকম হয়, তাইলে ভাই তুমি আসলে সিএসসি পড়ে মজা পাবা না। এটা যে কোনো সাবজেক্ট হইতে পারে। আর বুয়েটের রেজাল্টের কথা যদি বলি, আমি তোর, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায় পারফেক্ট। আচ্ছা হ্যাঁ। তো তুমি আমি জানো যদি তো সবকিছু বুয়েটের, ঠিক আছে কিনা? তুমি একটু চেক হ্যাঁ দিয়ে আমার করে দিও এদিকে, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর তুই বল। আমি যদি আর যদি আমি বুয়েটের রেজাল্ট, আচ্ছা সিএসসি সাবজেক্টটা একটু ভালো করে বলি, যেমন সিএসসি সাবজেক্টটা তো আমি নিজেও পড়ি না, কিন্তু কিছু ঘাটছি তো মনে হচ্ছে হ্যাঁ খুবই ভালো সাবজেক্ট, কিন্তু আমার মতো কথা এটাই যে হাইপে পইরা, যে ওরে বাবারে সবাই সিএসসি পড়ে আমারও পড়তে হবে, এরকম গা ভাসাই দিয়া তুমি আসলে খুব একটা ভালো করতে পারবে না। পছন্দ থাকলে অবশ্যই সিএসসি তে যাও, অথবা তোমার যে সাবজেক্টে পছন্দ ওইটাতে যাও, সমস্যা নাই। সব সাবজেক্টই ভালো, এখানে খারাপ বলার কিছু নাই। আর যেটা আমি যদি বলি বুয়েটের রেজাল্টের কথা যদি আমি বলি, যে আহ আমার পরীক্ষা আসলে যদি এক বাক্যে বলি খুবই খারাপ হয়েছিল, যেটা সত্য কথা। খুবই বাজে হয়েছিল, আমি কখনো এক্সপেক্টও আচ্ছা, করি নাই। এখানে এখানে আমি যতটুকু জানি যে এবার প্রশ্ন নাকি আগের বার তুলনায় অনেক কঠিন হয়েছে, মানে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এই কথাটা কি সত্য কিনা? প্যাটার্ন চেঞ্জ হয়েছে কথাটাতে আমি কিছু দ্বিমত। যেমন আমি বলি, এবারে হচ্ছে 60টা কোশ্চেন ছিল, 60টা কোশ্চেন, হ্যাঁ। প্রতি প্রতি সাবজেক্টে ছিল 20টা করে কোশ্চেন। তো দেখা হ্যাঁ, গেছে যে আবার শর্ট সিলেবাস, আবার হ্যাঁ হুম, চাপটারও কিছু কম। তো স্যারদের কাছে মনে কর পারে। অনেক জায়গা থেকে কোশ্চেন করার একটা অপশন ছিল, হ্যাঁ। তো দেখা গেছে স্যাররা যে সহজ কিছু কোশ্চেনও দিছে, এন্ড স্যাররা ট্রাই করছে যে না একটু কনসেপচুয়াল কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন, হ্যাঁ একটু দেই দেখি ওরা কি মাথা ঘাটায় ধরতে পারে কিনা। এই তো স্যারদের কাছে অনেক অপশন ছিল, আজকে এবার তো 60টা কোশ্চেন ছিল, এই জন্য। তো হ্যাঁ একটু টাফ ছিল, যেটা আমার মনে হয়েছে হ্যাঁ টাফ ছিল, এক কথা যদি বলে টাফ ছিল।
আচ্ছা, তাহলে টাফ ছিল। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের ফার্স্ট সেগমেন্টের প্রশ্নগুলো আমরা শেষ করে ফেলছি, এখন আমরা যে সেকেন্ড সেগমেন্ট, যেখানে আমি তোর একাডেমিক জার্নি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমি যদি প্রথমেই, যে তোরা এসএসসির স্টুডেন্ট, আমি জানতে চাই যে তোর এসএসসি পড়াশোনা সম্পর্কে যদি কিছু একটু বলতি, যে কিভাবে তুই এসএসসি লাইফটা আচ্ছা। কাটাইলি, বা এসএসসির রেজাল্ট কেমন হলো, এইসব হুম, যদি হুম, বলতি। আচ্ছা। তো প্রথমে আমি বলি, আমার স্কুল ছিল জালালাবাদ পাবলিক স্কুল কলেজ, এটা একটা ক্যান্টনমেন্ট স্কুল। তো এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, তো এসএসসিও পড়ছি এখানেই, মানে ক্লাস 9-10। তো প্রথম কথা যে আমি বলি, আমি প্রচুর ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম 9-10-এ, এটা সত্য কথা। এটা যারা আমার সাথে মিশছে, আমাকে চিনে, তারাও জানে। মেলা ফাঁকিবাজি ছিলাম, মানে পড়াশোনা কোনো খবর নাই, সারাদিন মনে করো বাঙ্ক মারা, ঘোরাঘুরি, খেলাধুলা, এই কোনো মানে ধুমধাম। তো আচ্ছা, এখানে মোটামুটি আমি একটা কথা বলতে এসে চাই, এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে আমি তোর একটা সত্য রিভিল করতে চাই, যেটা গোপন তথ্য। বলবো, তুই তো বলবো। সেকশন বি তে ছিলি ক্লাস 10-এ, ঠিক না? হ্যাঁ, বি আমার সেকশন কোনো সেকশন সম্পর্কে, ছিল আচ্ছা তুই মানে ডি তে ছিলি। দিতে ছিলাম, হ্যাঁ, পরে আমাদের ডি দিয়ে বিটে পরে নিছে কম্বাইন করে আলাদা আলাদা এ বি সি তে দিছে। আলাদা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এইখানে তো আলটিমেটলি তো তুই তো মানে বি তেই পড়ছিলি। হ্যাঁ, হ্যাঁ, বিটে পড়ছিলাম বি ফারুক সেকশন স্যারের। সম্পর্কে একটা আমার ধারণা আছে, ওরা নাকি জীবনে ক্লাস করে না, ফারুক স্যার নাকি ওদের এসে ইচ্ছা মতো পিটাইতো। এটা যদি একটু বলতি। আসলে আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে, বি সেকশনে মনে কর একটু সব চঞ্চল টাইপের পোলাপাইন গুলো একসাথে পেরে গেছিল, মনে কর এটা কাকতালীয় ভাবে। হ্যাঁ, যে একটু, আর দেখা গেছে আমরা যারা ফ্রেন্ড সার্কেল ছিলাম 8-10 জন। তো তহিদকে তো চিনছি, তুই তহিদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো। তো হে তো খুবই চালু ছেলে। তো এ তহিদ ছাড়াও আরো অনেকজন আসছিলাম যে আমরা। তো তারা করতাম কি, প্রথম ক্লাস শেষে চলে যেতাম আর কি বাঙ্ক মেরা, যদিও এভাবে বলা উচিত না, মানে বাঙ্ক মেরা যেভাবে হোক চলে যেতাম আর কি। গিয়া হয় খেলতাম, আড্ডা দিতাম, ঘুরতাম, আর স্যাররা দিলে দৌড়ানি দিত। তো এরকমই আর কি, ওয়ান কাইন্ড অফ ছিল। আর তখন তো করোনার পর পর তো রুলস আর রেগুলেশন গুলো খুব একটা স্ট্রিক্ট ছিল না। তো দেখা গেছে বাইচা গেছি আমরা কোনো মতে। তো আমি এরকমই আর কি ফাঁকিবাজির ভিতরে ছিলাম, ওয়ান কাইন্ড অফ বলা যায় এসএসসি তে। আর যেটা আচ্ছা, বলি, মনে কর বল। এসএসসি পরীক্ষার ঠিক আগের 3 বা 4 মাস, হ্যাঁ, তখন আমি দেখতেছিলাম যে আমার আসলে পড়াশোনায় খুবই ভালোই ঘাটতি আছে। দেখা গেছে অর্ধেক সিলেবাস শেষ হয় নাই। হ্যাঁ, অর্ধেক সিলেবাস শেষ হয় নাই। তারপরে একজন হুম। টিচারের কাছে গিয়ে, আহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়ছে, তো এখন উনি জব করে সিলেট গ্যাস লিমিটেডে, তো ওনার কাছে পড়ছিলাম। আর মোটামুটি কাভার করছি। And তখন পড়াশোনা মনোযোগ দিয়েছিলাম, খুবই ডেডিকেটেডলি পড়ছিলাম আসলে 4-5 মাস। এসএসসির আগের 4-5 মাস বা 3 মাসের মতো আর কি। হ্যাঁ, খুবই ডেডিকেটেডলি পড়ছি, এন্ড আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কিছু কমেন্ট নেই, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একজন বলছে, তানিম ভাইয়া আপনার রেজাল্ট কি ছিল? তোর এসএসসি রেজাল্ট কিসে? কি ছিল? এসএসসি। আমার এসএসসি তে জিপিএ 5 ছিল, এন্ড গোল্ডেন এ প্লাস ছিল। গোল্ডেন বলতে আসলে কিছু এক্সিস্ট করে না, এটা আমরা হ্যাঁ, আমরা অবশ্যই বানাইছি। আমরা বানাইছি, আমরা মানে আমার সবগুলো সাবজেক্টে প্লাস ছিল। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো সব সাবজেক্টে plus। প্লাস ছিল। আচ্ছা, আর আরেকজন বলছে যে বুয়েটে যে ভর্তি হলি, বুয়েটে ভর্তি হওয়ার পর কি বুয়েট নাকি ফরেনার তোর স্কলারশিপ নিয়ে যাবি? ভাই, প্রথম কথা হচ্ছে গিয়া, আমার এখন এখন পর্যন্ত সব, মানে যেটা বলি যে আমার ফিউচার, আমার ইচ্ছা নিয়ে, কি ইচ্ছা, আমি কোথায় কি করতে চাই, এটা আমি একটু সিক্রেট রাখতে চাই। বাট আমি চাই যে যাই বুয়েটে পড়াশোনা শুরু করি, তারপরে দেখবো যে আমি কেরিয়ারে আহ কি করতে চাই আসলে। সেটা বিজনেস নাকি জব নাকি, আমি এটা নাকি সিক্রেট, মানে এটা রিভিল করবো না। আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলছে, ভাইয়া আমি এসএসসি 27, আমি স্কুলের প্রাইভেট করে তেমন টাইম পাই না, স্কুলের প্রাইভেট পড়া করতেই টাইম চলে যায়, আউটসাইড আউটসাইড কিছু পড়ার টাইম পাই না, এক্ষেত্রে আমার কি করা উচিত? মানে বুঝে হলো প্রাইভেট টাইভেটে ওর টাইম চলে যায়, বাট নিজে পড়ার জন্য মনে হয় টাইম পাই না, এরকম কিছু একটা বুঝাইছে। সে কি এসএসসি 27? হ্যাঁ, এসএসসি 27। তার নাম এসএসসি সৌরভ। 27? আচ্ছা, আচ্ছা। তো ও কি সরকারি স্কুলে পড়ে নাকি প্রাইভেট কোনো আচ্ছা, সৌরভ, তুমি স্কুল? জানাও যে তুমি সরকারি স্কুলে পড়ো নাকি প্রাইভেট স্কুলে পড়ো। আচ্ছা, ও জানাক। আহ আচ্ছা, ওটা পরে বলবো, আচ্ছা, আমি তুমি আগে ধইরা জানাও, তুমি আগে আচ্ছা, জানাও যে আমি তুমি ধইরা সরকারি না। দাঁড়া, দাঁড়া। আচ্ছা, আমি ধইরা নিলাম সে আহ, বেসরকারি কোনো স্কুলে পড়ে। তো আচ্ছা। ওইখানে তো স্কুলে যাওয়া মাস্ট, তো সে ঘরে আসতে আসতে হয় 3টা 4টা স্টার বাজে শিওর। তো হ্যাঁ। আসলে
আমিও তো বেসরকারি স্কুলে পড়ছি, তো দেখা গেছে যে হ্যাঁ, আসলে টাইম কম পাওয়া যায়। আসলে টাইম বার করতে হবে। আসলে মনে করো যাদের পড়াশোনায় খুব ডেডিকেটেডলি, যে না আমি রেজাল্ট ভালো করতে চাই, যেমন আমি আমার ইন্টারের কথাই বলি। তো আমি এখন হালকা কিছু বলবো, পরে ডিটেলসে বলবো যে আমি আসলে টাইম বার কইরা পড়ছি। হ্যাঁ, আমাকে টাইম বার করা কইরা পড়তে হইছে, আমি নিজে বার করছি টাইম, যে আজকে বিজি কিন্তু কোন একটা টাইম বার করে আমার পড়তে হবে। এরকম মাইন্ডসেট আপ নিয়ে পড়ছি। তো এরকম মাইন্ডসেট আপ থাকতে হবে আসলে, যখন তুমি দেখা গেছে যে টাইম পাচ্ছ না কিন্তু টাইম বার করতে হবে। তো অবশ্যই। টাইম বার করতে হবে, তোমাকে টাইম নিজে বার কইরা তুমি কোন টাইমে সুইটেবল, যে না আমি রাত 12টার পরে পড়তে পারি, যেমন আমি রাত 12টার পরে পড়তে পারি না, একদম অসম্ভব। তো তুমি যদি রাত 12টার পরে পড়তে পারো, হ্যাঁ 2 ঘন্টা এখান থেকে বার করে ফেললা, অথবা তুমি মনে করো বিকালে বার করে ফেললাম। বার করতে হবে আসলে। আচ্ছা। টাইম পাচ্ছি না, টাইম পাচ্ছি না, এটা ওয়ান কাইন্ড অফ এক্সকিউজ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে এম যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি তারপর এসব নিয়ে বলতেছো যে কি করবা, ভয় ভালো লাগে বাট প্যারা লাগে। এটা প্রশ্নগুলো আমার আছে, আমরা থার্ড থার্ড সেশনে আমরা থার্ড যে সেগমেন্ট আছে ওইটা নিয়ে আলোচনা করবো। অন্য কিছু জানা থাকলে বলো। আর আরেকজন ওই বললো যে ভাই ফাঁকিবাজ হয়েও এ ক্লাস, কেমনে কি? ওই যে আমি বললাম যে, আচ্ছা যেটা বলে আমি আসলে আহ প্রচুর ফাঁকিবাজি ছিলাম সত্য কথা। এন্ড এসএসসির আগের 3 মাসে খুব ডেডিকেটেডলি পড়ছিলাম। হ্যাঁ, খুব ডেডিকেটেডলি পড়ছিলাম, পড়াশোনা অনেক টাইম দিয়েছিলাম। আর এসএসসি তে কিন্তু পড়া কম। হ্যাঁ, যারা এসএসসি তে এখন আছে মনে হচ্ছে পড়া অনেক, এইচএসসি উঠলে কিন্তু এসএসসি দিকে তাকাইলে মনে হবে আরে কিছুই তো ছিল না। তো এসএসসি তে পড়া কম, আমি 3-4 মাসে খুব ডেডিকেটেডলি পড়ছিলাম, যা যা গ্যাপ ছিল ফিল আপ করছি। তো হ্যাঁ, এভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারছি। আর আরেকটা যেটা, আমি ম্যাথমেটিক্যাল সাবজেক্টে কিন্তু খুব স্ট্রং ছিলাম। হ্যাঁ, আমাকে একবার বুঝাইলে আমি বুঝা দিতাম খুব সহজে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, আর ম্যাথ হোক। আর আমি তো হায়ার ম্যাথে তো স্কুলের যে এক্সাম গুলা হইতো ওইখানেও তো ফুল মার্কও পাইছি প্রথম 2টা এক্সামে, পরেই না ফাঁকিবাজি হয়ে গেছিলাম 9-এ থাকতে আর কি। না না, নিউ টেনে থাকতে। হ্যাঁ, প্রথম এক্সামে হায়ার ম্যাথে কিন্তু 50 মার্কের না সিকিউ, 50-এ 50 পাইছিলাম। তো এখানে আমার একটা মতামত আছে যে ক্লাস 9 10-এ ফাঁকিবাজি করলেও পার পাওয়া যায়, শেষের দিকে এসে পড়লো কারণ। আর আমরা পার হ্যাঁ, পাইছি এই কারণে আমাদের সিলেবাস ছিল শর্ট, কিন্তু এখন শর্ট, যারা 26 বের ওদের শর্ট ঠিক আছে, বাট 27 আর 28 বের তোমাদের কিন্তু লং সিলেবাস, লং সিলেবাস, হ্যাঁ বড় সিলেবাস। বড় সিলেবাস তোমাদের কমপক্ষে। আমার মনে হয় না যে তুমি যদি দিনে 2-3 ঘন্টা করেও পড়ো, প্রতিদিন পড়ো, কেন তুমি পড়া শেষের জন্য জমা রাখবা? এই ক্ষেত্রে তোর মতামতটা কি, যে একসাথে জমায়ে পড়বো নাকি এই প্রতিদিন আমি রেগুলার থাকলাম? একসাথে জমায় পড়া হয়েছে, এটা তো ফাঁকিবাজিদের, যেমন আমার মতো যারা ছিল আর কি, যারা এসএসসি লেভেলে। প্রথম কথা হয়েছে যে যারা মনে কর একটা এইম থাকে যে না আমি পড়াশোনায় ভালো করতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, তাদের মনে হয়, মনে কর কি, পড়াশোনায় রেগুলারিটি থাকে, তারা কনস্ট্যান্টলি সেম এনার্জিতে পড়ে। আমি এটা বলি নাই প্রতিদিন 8 ঘন্টা পড়তেই হবে, আমি এভাবে বলি না, আমি বলছি প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ, তুমি মনে করো আজকে 4 ঘন্টা পড়লাম, কোনো সমস্যা নেই, পড়ছো তো। কালকে 6 ঘন্টা পড়ছো, কালকে 8 ঘন্টা পড়ছো, সমস্যা নেই, আজকে আবার 2 ঘন্টা পড়ছো, কোনো সমস্যা নেই। প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন। সেটা সেটা হুটহাট করে আজকে পড়লাম 10 দিন পড়লাম না, এভাবে হবে না আসলে। প্রতিদিন পড়লে পড়া জমবে না, হয়ে যাবে আসলে, অটোমেটিক হবে, আচ্ছা। অটোমেটিক। আচ্ছা, ঠিক আছে। ওই যে একটু আগে যে বললো না তোর, যে ও কি যে বললো, যে টাইম ম্যানেজ করতে পারে না, তো ও বললো হুম যে হুম। ভাইয়া টাইম বের করি, মানে তুই টাইম বার করতে বললে বললো আমি টাইম বার করি, লাইক রাত 1টা 30 পর্যন্ত পড়ি, আবার সকালেও পড়ি। এভাবে কি পড়লে হবে কিনা? দেখো, আমি প্রথম কথা বলছি, এটা কি তোমার রুটিন কিনা, যে আমি এরকম পড়তেছি নাকি পড়বো বলতেছো। দেখো, আগে আমার কথা হইলো, তোমার যখন ভালো লাগে তখনই পড়ো। রুটিন দিয়ে মানুষ চলে না আসলে। হ্যাঁ, যে একটা পেজ বানাই, রুটিন বানাইলাম আজকে এখান থেকে এত ঘন্টা এত ঘন্টা এত, এগুলো আসলে এক্সিস্টই করে না। তো 2 দিন পরে পরে নাই। তো আমার কথা হইলো, তোমার যখন ভালো লাগে পড়ো, রেগুলারিটি মেনটেন করো। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করো, প্রতিদিন তোমার যদি 4 ঘন্টা পড়ার মতো টাইম থাকে, ওই 4 ঘন্টায় এফেক্টিভলি পড়ো, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন করো, কোনো পড়া জমবে না, কিছু হবে না, আস্তে আস্তে পড়ো, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমিও কিন্তু এইচএসসি তে ফার্স্ট ইয়ারে, আমাদের 2023 সালের অক্টোবরে ক্লাস শুরু হয়েছে, আমি ফেব্রুয়ারি পর্যন্ত কিছুই পড়িনি। 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত কিছুই পড়ি নাই, 2023 সালে অক্টোবর থেকে কিছুই পড়া হয় নাই আমার।
যেটা সত্য কথা। আমার একাডেমিক রেজাল্ট যদি দেখো, একাডেমিক রেজাল্টে 300 স্টুডেন্টের ভিতরে আমি কখনো প্রথম 200-র ভিতরে ঢুকতে পারি না, হুম হুম। কখনো ঢুকতে পারি না কিন্তু। তো এখানে কিছু ফ্যাক্ট আছে, আমি বলবো, সমস্যা নাই। তো আমি বলবো যে এসএসসি যারা আছো, রেগুলারিটি মেনটেন করো, অল্প অল্প পড়ো, প্রতিদিন পড়ো, হয়ে যাবে, সমস্যা নেই। অটোমেটিক আচ্ছা দেখবা সিলেবাস শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেক আরেকটা প্রশ্ন আমি নিতে চাই, মানে আমার কাছ থেকে, যে বর্তমানে শিক্ষামন্ত্রী নিয়ে একটা হাইপ আছে, হেলিকপ্টার মিলন। যে এখন বলতে সবাই বলে নাকি শিক্ষামন্ত্রী এবার তো আমাকে প্রশ্নের মধ্যে হার্ড করে এমন অবস্থায় ফালাবে যে মনে হয় না এবার পার্সেন্টেজ যে ওনার আমলে যে 30-40% নামছিল, ওই 30-40% নেমে যাবে। তো এখন এই চিন্তা করাই উচিত, নাকি পড়াগুলা কিভাবে আয়ত্ত করলে প্রশ্ন যদি কঠিন হয় তারপর আমি ট্যাকেল দিতে পারি? আচ্ছা, আমি আমাদের ব্যাচের সাথে মিলাই, আমাদের ব্যাচেও কিন্তু প্রচুর ড্রপ খাইছে কিন্তু এবার স্টুডেন্টরা, হ্যাঁ। হুম। রেজাল্টটা কিন্তু ভালোই বাজে হয়েছে। প্রথম কথা হয়েছে যে এসব দেখে লাভ নাই, কারণ উনি তো একলা প্রশ্ন করবে না। এন্ড প্রশ্নটা শুধু তোমার জন্য হবে না, প্রশ্নটা পুরা যে কয়েক লক্ষ স্টুডেন্ট আছে এসএসসি সবার জন্য সমান। একজনই মানে সবার জন্য এই সরকারি প্রশ্ন করবে, এই শিক্ষা বোর্ড থেকে প্রশ্নটা হবে। তো এটা না ভয় পাওয়ার দরকার নাই যে ওরে বাপরে আমি কি করব, সবারই সেম হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার প্রিপারেশন যদি সলিড থাকে, কোনো প্যারা নাই তো। আমাদের সময় তো এবারে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, অন্তর্বর্তী সরকার, এবারও কিন্তু বলা হয়েছে যে কোনো এক্সট্রা মার্ক দেওয়া হবে না, কিছু না, যা পাবা তাই। তো কোনো এক্সট্রা কেন তোমাকে, হ্যাঁ, কিছু করা হবে না। তো আমাদেরও তো এবার এরকমই হয়েছে। তো আমাদের কি যে অনেকে তো ভালো রেজাল্ট করছে, অনেকে খারাপ রেজাল্ট হয়েছে, হয়তো তার মনে করো ওই দিনটা খারাপ গেছিল, পরীক্ষা খারাপ হয়েছে, হোয়াট এভার। তো আমার কথা হলো তোমার প্রিপারেশন যদি সলিড থাকে, ভয় পাওয়ার কিছু নাই। তোমার পড়াশোনায় গ্যাপ থাকলে তখন ভয়টা কাজ করে। আচ্ছা আচ্ছা, আরেকজন অনেকক্ষণ ধরে কমেন্ট করছিল যে তোর ও মনে হয় মডেল টেস্ট দিতেছে, তো মডেল টেস্টের হুম। রেজাল্ট নিয়ে কিছু বলতেছে। আচ্ছা, মডেল টেস্ট বলতে এসএসসি না এইচএসসি? এসএসসি 26 ব্যাচ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কোনো মডেল টেস্টে ছিলাম না এসএসসির সময়, হ্যাঁ। তো আমি, হ্যাঁ, কিন্তু এইচএসসির সময় ছিলাম। তো মডেল টেস্টটা খুবই ভালো, মডেল টেস্টটা দেওয়া খুবই কার্যকরী, আমি বলবো খুবই ভালো একটা জিনিস। আর মডেল টেস্টে আসলে এগুলা মানে কি, যেমন তুমি যখন পরীক্ষা দিলা, তুমি রেজাল্টের দিকে কম তাকাবা যে আমি কি পাইছি, দেখবা ভুলটা আমার কোথায় হয়েছে। তুমি যদি দেখো যে পারা জিনিস ভুল করছো, যে আরে আমি এই জিনিসটা তো পারি, কেন পারলাম না পরীক্ষার হলে, তখন তুমি এটাকে আইডেন্টিফাই করো কেন পারো না, এটা সলভ করো। আর যদি দেখো ওরে অনেক কঠিন প্রশ্ন ছিল, এই জিনিসটা আমি কখনো দেখিই নাই, তুমি একবার দেখো তো এটা কি তোমার পারা উচিত ছিল কিনা, অথবা এই টপিকটাকে তুমি স্কিপ করে গেছো কিনা। যদি দেখো আউট অফ সিলেবাস কোথাও থেকে আসছে, আমি নিজে জানি না, বইয়ের বাইরে থেকে, দরকার নাই, দেখারই দরকার নেই, প্রয়োজন নাই, এত অতিরিক্ত পণ্ডিত পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তুমি দেখবা কোনটা পারো নাই, যদি মনে হয় এটা পারা উচিত ছিল, রিভিউ করে নাও, সলভ করো, শিখানো, হয়ে গেছে। আচ্ছা, আমরা অনেক কমেন্ট পিক করছি, এখন আমরা আমাদের নিজেদের যে প্রশ্নগুলো ছিল ওইগুলাই ফিরে যাই। আচ্ছা, সবারই একটা কনফিউশন থাকে যে 10 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো, নাকি 2 ঘন্টা পড়বো। স্কুল লাইফে আসলে কয় ঘন্টা পড়া উচিত? এটা পুরো একটা বাজে কোশ্চেন। মানে যারা কোশ্চেনটা, মানে আমি বাজে কোশ্চেন না, এটা আসলে ভালো কোশ্চেন। কেন বলে, এটা আমার ভিতরেও ছিল যখন মনে কর আমি ফার্স্ট ইয়ারে ছিলাম ইন্টারে, যে কত ঘন্টা পড়া উচিত। আসলে কত ঘন্টা, মনে করো আমি বললাম যে 8 ঘন্টা পড়া উচিত। তার মানে কি, তোমার ধরো পড়তেছি পড়তেছি আজকে একদম টায়ার্ড হয়ে গেছি 3 ঘন্টা পড়ে, আমার শরীরে এনার্জি নাই, তারপরে কি আমার চেয়ারে বসে আরো 5 ঘন্টা পড়ে আমার টাইম ফিল আপ করতে হবে? না, বিষয়টা তো এইভাবে না। বিষয়টা কাজ করে হচ্ছে যে আমার আজকে কতটুকু কি কি পড়বো আজকে। মনে করো আজকে ধরলাম ফিজিক্সে ভেক্টরের ভেক্টরের ধরলাম আজকে 10টা সিকিউ সলভ করবো 1 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে, এভাবে না, আজকে 10টা সিকিউ সলভ করবো। এখানে যদি 3 ঘন্টা লাগে 3 ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা শেষ হয়ে গেলে আমার পড়া শেষ, 3 ঘন্টা শেষ হলে তখন আমার পড়া শেষ। এইভাবে টার্গেট নিয়ে আজকে বসতে হবে, আজকে এতটুকু পড়বো এতটুকু পড়বো, যত ঘন্টা তত আমার সময় লাগবে, সমস্যা আমারও নেই। এখানে মনে হয় যে কত ঘন্টার থেকে আগের দিন রাত্রে একটা শর্ট নোট করা উচিত। শর্ট নোটে যে একটা, এটা একটা তোর ডায়েরি হইতে পারে বা একটা প্যাড হইতে পারে, প্যাডে আমি তারিখ দিলাম, যেমন আজকে 11 তারিখ, 11 তারিখ আমি কি কি টাস্ক পূরণ করব। যেমন আমার এসএসসি বইয়ে গতি একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আমি
আজকে সারাদিনের ভিতরে আমি যত সময় লোক সকালের ভিতরে আমি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সকালের ভিতরে আমি এটা শেষ করবো। তারপর আমি বিকালে টার্গেট নিলাম যে আমি বাংলা বইয়ের 2টা গল্প পড়বো। আমার আমার কি মনে হয়, তোর আ- কি মনে হয় যে এই স্ট্র্যাটেজিটা কি ঠিক আছে কি না? আচ্ছা, আমি এখানে কিছু বলে, যেমন কোনো কিছু লেখা লেখা পড়ার কোনো প্রয়োজন নেই। সেটা সব মাথায় থাকবে, সব মাথায়। আমি আজকে ভেক্টর পড়ছি, আমার তো মাথায় আছে ভেক্টর পড়ছি, আমার প্র্যাকটিসটা বাকি, আমি কালকে প্র্যাকটিসটা করবো। মাথায় আছে, কোনো লেখা দরকার নেই যে সকালে ওইটা পড়তে হবে। দেখা হয়েছে সকালে ওইটা পড়ছো, একটা সমস্যা হয়ে গেছে, তোমাকে আজকে সকালে পড়তে পারবে না। তখন কি তুমি সকালে টাইমটা নাই দেখে পড়বা না? না। সকালে পড়তে পারো না, এই জিনিসটা দুপুরে পড়ে ফেলবা, দুপুরে পড়াটা একটু পরে পড়বা, তারপর রাত্রে আরো যাবা। যদি দেখো আজকে আর সম্ভব হচ্ছে না, এটা কালকে পড়ে ফেলবা। রেগুলারিটি মেনটেন করবা, রেগুলারিটি মেনটেন করলে পড়া কোনো গ্যাপ থাকে না, অটোমেটিক সব শেষ হয়ে যায়। তো এসব লেখালেখি কোনো প্রয়োজন নাই, পড়তে থাকো। তোমার মাথায় তো আছে আজকে এতটুকু পড়ছি, কালকে প্র্যাকটিস করতে হবে, কালকে একটা নতুন চ্যাপ্টার ধরতে হবে, কালকে একটু সিকিউ সলভ করি, এমসিকিউ সলভ করি, কালকে একটু ক্যালকুলেটর হ্যাক্সটা ইউটিউব থেকে দেখে ফেলি। তো এইভাবে আর কি, সব মাথায় আছে। এক কথা, পড়ায় মন থাকতে হবে আসলে, যে না আমি আসলে ভালো রেজাল্ট করতে চাই, এরকম মন থাকতে হবে। এরকম না থাকলে আসলে আমরা যা বলতেছি এগুলো কোনো কাজে দিবে না, কেউ নিবে না আসলে। আচ্ছা ঠিক আছে। আর তোমরা যারা লাইভটা দেখতেছো তোমরা তোমাদের ফ্রেন্ডের মেনশন দাও, কারণ আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তুমি নিজে কেন উপকৃত হবা, তুমি তোমার ফ্রেন্ডদেরও উপকৃত হওয়ার সুযোগ দাও। মেনশন দাও বা শেয়ার করো, তোমার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য তুমি শেয়ার হ্যাঁ করতে হ্যাঁ পারো। হ্যাঁ, বল বল। যখনই সমস্যা হবে এই লাইভ থেকে তুমি দেখলা তোমার সমস্যাগুলা। আচ্ছা, এখন যদি আমি আসি, তুই কি একাডেমিকের শুরু থেকে একদম স্ট্রং জোনে ছিলি নাকি মাঝ পেতে এসে তোর উন্নতিটা হইলো? প্রথম কথা হচ্ছে প্রথমে আমি আগে ছিলাম। না, আমি এখানে দাঁড়া, তো তোর আগে একটা কথা শুন। প্রথমে তোর এসএসসি লাইফটা বলবি, তারপরে তুই তোর কলেজ লাইফটা বলবি, এইচএসসি লাইফটা। হুম। এসএসসি তে তো করোনা ছিল আমাদের, প্রথমে নাইনের শুরুতেও কিন্তু করোনা কিছুটা মানে ইয়া ছিল। তো আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম, ক্লাস 9-এও রেগুলার স্টুডেন্ট ছিলাম, ক্লাস 10-এর প্রথম পরীক্ষা, প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত রেগুলার স্টুডেন্ট ছিলাম, এবং ভালো রেজাল্টও করছি। এরপর থেকে ফাঁকিবাজি আসলে শুরু হয়েছে, মারাত্মক লেভেলে ফাঁকিবাজি শুরু হয়েছে। মনে কর, ফাঁকিবাজি কিন্তু ওই লাইফটা আমার কাছে জীবনের সেরা একটা মোমেন্ট, এখনো থাকবে, সবসময় থাকবে। তো আমি শুরু করছি, আমার দেখা গেছে যে ওই ক্লাস 10-এর যে অর্ধবার্ষিক পর্যন্ত যা পড়ছি, ওই এসএসসি 3 মাস আগ পর্যন্তই তাই ছিল, এক্সট্রা কিছুই পড়া হয় নাই, এই ফাঁকিবাজিতে সময় গেছে গা। তো দেখা গেছে এরকম ছিল। ফেসবুক গ্রুপে শেয়ার করতে তুই বল। হ্যাঁ, তো আর মোটামুটি আমার অর্ধেক সিলেবাস বাকি ছিল, তো এসএসসির আগের 3 মাসে খুব ভালো করে পড়ছিলাম। তো বাকি যা সিলেবাস ছিল কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, এটাই বলবো যে এসএসসি তে যেহেতু পড়া কম, তুমি মনে করো 2-3 মাস হাতে নিয়েও যদি একটা প্রেশার তো হয়ে যাবে, কিন্তু এটা সবাই পারবে না। ঠিক আছে, এটা আসলে ম্যাক্সিমামই পারবে না, সবাই না, ম্যাক্সিমাম পারবে না। যারা পড়া জমায় রাখে যে পরীক্ষার আগে পড়বো, এটা আসলে খুব ভালো একটা রেজাল্ট দিবে না, পরীক্ষার আগে পড়বো এরকম। আচ্ছা। আমি এটাই বলবো, এগেইন লাস্ট একটা ওয়ার্ড, যে হ্যাঁ হ্যাঁ। রেগুলারিটি, রেগুলারিটিটাই আসল। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই যে পড়াশোনা যখন আমরা করি কোনো না কোনো বাধা আসে। তোর হুম। কি এমন কোনো বাধা আসছে কিনা যে, এবং যে বাধাগুলা খুবই পেইনফুল ছিল? অবশ্যই থাকার কথা, যেহেতু এডমিশন লাইফ খুবই পেইনফুল লাইফ, এই টাইমও থাকতে পারে বা এসএসসি বা এইচএসসি লাইফও থাকতে পারে। এই জিনিসগুলো কিভাবে ট্যাকেল দিলি, কিভাবে সাইরা উঠলি, এই বিষয় নিয়ে যদি তুই একটু আমাদের সাথে শেয়ার করতি, মনে হয় ওরা উপকৃত হইতো। কারণ পড়তে আচ্ছা। গেলে বাধা আসবে। হুম। তো প্রথম কথা হচ্ছে গিয়া, আমি খুবই একটা চিল মানুষ, ঠিক আছে, মানে খুবই, মনে কর আমার লগে যারা মিশছে খালি তারা জানে খুবই চিল একটা মানুষ। প্রথম কথা হচ্ছে আমি কোনো তেমন একটা প্রেশার নিই না কিছুতে, হ্যাঁ। আমার কি কমো এটা, বিশ্বাস করবে না আসলে কেউ, যেমন বুয়েট পরীক্ষা, সরি, চুয়েট এগুলা পরীক্ষার সময় আমি এত চিল ছিলাম রে ভাই, মানে গেছি, লাগে মনে হইতাছে যে উদ্ভাসে কোনো একটা পরীক্ষা দিতেছি আমি। তো এরকম একবার চিল মোডে ছিলাম। তো এটাই বলবো যে চিল মোডে সবসময় থাকবা, প্রতিদিন পড়াশোনা করবা। যখন পড়তে পারতেছো না কোনো বিজি, ওই বিজি কাজটা শেষ করো, পরে টাইম বার করে পড়াটা কমপ্লিট করো। প্রত্যেকের লাইফে সমস্যা আছে, হ্যাঁ। আমার জীবনে যেমন 24 ঘন্টা, তোমার লাইফও প্রতিদিন 24 ঘন্টা। তো সমস্যা আসবে, সমস্যাটাকে ট্যাকেল করতে, আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব, তো সমস্যা ট্যাকেল তো করতে পারতে হবে রে ভাই। তো সমস্যা আসবে, সমস্যা এড়ায় যেতে হবে, অনেক মনে কর টাফ মোমেন্ট যাবে, প্যারা খাইতে হবে, এভাবে যেতে হবে। আর এডমিশন টাইমটা আসলে খুবই মানে
মানে বাজে বলবো নাকি মা, খুবই সিরিয়াস মোমেন্ট আসলে এডমিশন টাইমটা। যদিও এতটা সিরিয়াস হওয়া উচিত না, যেটা বাংলাদেশে বানানো হয়েছে, যে মনে করো জীবন মরণের মতো কি একটা অবস্থা। তো এই আর কি, যে আমি এটা বলবো যে রেগুলারিটি মেনটেন করো, আর তুমি মানুষ, তোমাকে প্রবলেম সলভ করতে পারতে হবে। কোনো সমস্যা হইলে এটা নিজে থেকে শিখতে হবে কিভাবে এড়াই যেতে হবে। সেটা ফ্যামিলি প্রবলেম হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, বা নিজে পার্সোনাল কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো নিজের ক্যারিয়ারে নজর দিতে হবে। আর আরেকটা বলি যে যারা মুসলিম ও মুসলিম যে হো, তোমরা নিজের সৃষ্টিকর্তার প্রতি সবসময় সদয় থাকো, অনুগত থাকো। যারা মুসলিম তারা নামাজ পড়ো সবসময়, এবং নিজের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চাও। আহ দিন শেষে আসে না, আমি যদি বুয়েটের কথা বলি, যে তোমরা তো বুয়েটটাকে অনেক কিছু মনে করো, যেমন বুয়েটে 1300 সিট। বুয়েটের প্রিপারেশন কম না নিলেও ডেডিকেটেড নিয়ে নিচে মিনিমাম 4000 থেকে 5000 স্টুডেন্ট ডেডিকেটেড। মিনিমাম মিনিমাম যদি আমি 2000 ধরি, সিট কিন্তু 1300, বাকি 700 জন কিন্তু পায় নাই। ওরা কি খারাপ পড়াশোনা করছে? বিষয়টা এমন না। এখানে সৃষ্টিকর্তার কিন্তু একটা খেলা আছে, ঠিক আছে? উনি মনে করছে না, ও যোগ্য, ওকে দিয়ে দেই, ওকে ভাল লাগছে দিছে। তো এটাই বলবো, পড়াশোনা শুধু করলেই হবে না, নিজের সৃষ্টিকর্তার প্রতি নামাজ কালাম পড়তে হবে, এবং অনুগত থাকতে হবে। এই আর কি, চাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মোটামুটি তোর একটা একাডেমিক জার্নি সম্পর্কে আমরা ওদের ধারণা দিলাম। এবার আমরা সেগমেন্ট থ্রিতে আসি, যে যেখানে আমরা আলোচনা করব যে বিভিন্ন স্টাডির যে স্ট্র্যাটেজি গুলা কেমন হয়, কেমন হওয়া উচিত, বা তোর কেমন ছিল। তো প্রথম হুম। প্রশ্নটা যদি আমি আসি, যা অনেকেরই প্রশ্ন, যে ভাইয়া গণিত, পদার্থবিজ্ঞান, তারপর যে হায়ার ম্যাথ, রসায়ন পড়ার ক্ষেত্রে কৌশলগুলা কি, বা তুই কি কৌশল অবলম্বন করছিলি, যেগুলাতে তোর বুয়েটের ম্যাথ কিন্তু সলভ করা অনেক চিন্তা ভাবনা করে সলভ করতে হয়। এটা আমি ঠিক বললাম কিনা? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি কিছু জিনিস বলি। আমি প্রথম কথা হচ্ছে গিয়ে কনসেপ্ট। কনসেপ্ট মানে কি, একটা চ্যাপ্টার যখন আমি শুরু করবো এখানে এখানে তখন আমি এখানে একটা প্রশ্ন অ্যাড করতে চাই। এখানে তুই যে কনসেপ্ট বা বেসিক বলতে যে জিনিসটা বুঝাইতেছস, এই জিনিসটা অনেকে ক্লিয়ার না, অনেকে বুঝেই না কনসেপ্ট মানে কি আর বেসিক মানে কি। আগে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, কনসেপ্ট জিনিসটা কি আর বেসিক জিনিসটা কি। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস বুঝাই। যেমন আহ প্রথম কথা হলো, একটা চ্যাপ্টার ধরলাম, আমি তো চ্যাপ্টার কখনো পড়ি নাই, তার মানে আমি পারবো না। আমাকে কেউ পড়াই দিতে হবে, বুঝাই দিতে হবে। পড়াই দিব না, এটা ভুল কথা, বুঝাই দিতে হবে যে এটা এভাবে এভাবে এভাবে। তো উনি আমাকে বুঝাই দিল। ধরাম আমি ক্লাস, আমাদের যে আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা, ওই যে পি ভেহিকল টু এনআরটি, এটা সূত্র আছে না, সরকারি সূত্র। এটা দিয়ে তো অনেক কিছু হয়ে যায়। তো পি ভেহিকল টু এনআরটি আমি যদি বলি, তুমি সূত্রটা প্রথম দেখলা, পি মানে কি বোঝায়, ভি মানে কি বোঝায়, এন মানে কি বোঝায়, আর মানে কি, আর তো একটা কনস্ট্যান্ট, টি মানে কি বোঝায়, বুঝলা। এটা কেন ব্যবহার করা হয়, কোথায় কোথায় থাকলে কিভাবে ব্যবহার করবে, এটা তোমাকে টিচার বুঝাই দিবে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক, যে সূত্রের বেসিকটা, যে পি মানে কি, আর মানে কি, টি মানে কি, এবং একক গুলা, ইউনিট গুলা তোমাকে স্যার বুঝাই দিল, তুমি বুঝলা। দেন স্যার তোমাকে কয়েকটা ম্যাথ সলভ করাইলো, যে এভাবে 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 এভাবে। তো এটা হচ্ছে কনসেপ্ট, যে মাথায় আমি বুঝলাম, আচ্ছা, যখন আমাকে এভাবে বলছে তখন আমাকে এভাবে অ্যান্সারটা বার করতে হবে। মানে অ্যাপ্রোচ, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যে আমাকে যদি পি, ভি, জান, আর আর টি এর সূত্র, টি এর ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে আমার এন এর ভ্যালু মানে মূল সংখ্যাটা বার করতে হবে। তো এটা হচ্ছে কনসেপ্ট, আমাকে অটোমেটিক বুঝতে হবে যে কি কি ভ্যালু থাকলে আমার কি বার করতে হবে, অটোমেটিক ক্যাচ করতে হবে মাথায়। এটাকে বলা হয় কনসেপ্ট। তো আমার মতে এটাই বুঝে কনসেপ্ট। তো কনসেপ্ট হচ্ছে কি একটা ম্যাথ, অনেক ভ্যালু আছে, অনেক কিছু আছে, আমি এই সূত্রগুলা বুঝি, বেসিক বুঝি, আমাকে ক্যাচ করতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা বিল্ড আপ হয় প্রচুর ম্যাথ সলভ করার মাধ্যমে। হ্যাঁ, কনসেপ্টটা বিল্ড আপ আসলে বেসিক, তুমি যে কোনো টিচারের কাছ থেকে বুঝে নিতে পারবা, নিজেও হালকা পাতলা পড়লে বুঝবা। বাট কনসেপ্টটা বিল্ড আপ করতে হইলে, যে এটা অটোমেটিক হবে না, অনেক ম্যাথ সলভ করতে হবে। তুমি ম্যাথ করতে গেছো, পারো নাই, সমস্যা নেই, অ্যান্সারটা দেখলা, হুটহাট করে অ্যান্সার দেখলে হবে না। সলভ করতে ট্রাই করতে করতে পারো না দেখে সলভ করলা, অ্যান্সারটা দেখলা। তো এইভাবে আর কি কনসেপ্ট বিল্ড করতে হবে, অনেক ম্যাথ সলভ করার মাধ্যমে। কনসেপ্ট এমনি বিল্ড হবে না, এটাই। আচ্ছা, তাহলে কিভাবে তোর নোট গুলা করা উচিত, যেমন ফিজিক্স এর নোট বা কেমিস্ট্রির নোট। এখানে আবার অনেকে অনলাইন যারা ক্লাস করে, ক্লাস করার সাথে সাথে নোট করে। এই জিনিসটা কি, মানে ওদের স্ট্র্যাটেজিটা কি ঠিক আছে কিনা? ওরা কিন্তু করে টাইম বাঁচাতে। তো প্রথম এটার কথা আমি বলি, অল্টারনেটিভ কি আইডিয়া আছে? হ্যাঁ, প্রথম কথা বলি যে এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না, যে তোমাকে এটাই করতে হবে, তোমাকে ওইটাই করতে হবে।
এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে, কারোটা কোনোটার সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। তো তোমার যেভাবে মানে সুইটেবল মনে হয় যে না আমি এভাবে আমার ভালো লাগতেছে এভাবে করি, তো এভাবে করো, যেভাবে করো তোমার যদি মনে হয় না আমি নোট করবো এইভাবে এইভাবে। আবার অনেকে করে কি না, লাল নীল সবুজ, হ্যাঁ, মানে একবারে মনে করো কি একটা মনে করো বাগানের মতো বানাই ফেলে নোট খাতাটারে। এত কিছু করার প্রয়োজন নাই। তো আমার কথা হইলো একটা খাতা নিবা, স্যারে ক্লাস করলা, তুমি যদি সাথে সাথে করতে পারো, অনেকে দেখে কি মনে করে কেউ যে স্পুন ফিডিং এর মতো, যে দেখতাছি লেখতাছি দেখতাছি লেখতাছি, মাথায় কিছুই ঢুকতেছে না। তো এভাবে আবার করা যাবে না। তুমি বুঝলা, পজ করলা, ভিডিওটা পজ করার পরে অতটুকু তুমি নোট করে ফেললা যে হ্যাঁ এতটুকু এতটুকু। আর ঢালাভাবে সবকিছু তোলা কোনো প্রয়োজন নাই। যে স্যার এখানে একটা সংজ্ঞা দিচ্ছে, হ্যাঁ, যে যে কোনো একটা সংজ্ঞা, তুমি সংজ্ঞাটা তুললা, দরকার নাই তো এত কিছু, তুমি বেসিক জিনিসগুলা তুলবা, সূত্র তুলবা, ইউনিট গুলা তুলবা, একক গুলা তুলবা, ম্যাথ কিছু তুলবা। ঢালাভাবে তোলা কোনো প্রয়োজন নাই, ঢালাভাবে তুললে এটা কোনো নোট হয় না, এটা তো মনে করো একটা বই বানাই ফেলছো, তাহলে তুমি বই পড়ো না কেন? তো নোট হচ্ছে গিয়া কম্প্যাক্ট, যে পরীক্ষার আগে বা কোনো সময় ডিভাইস দেওয়ার ক্ষেত্রে আমি জাস্ট চোখ বুলে গেলাম। তো এখানে একটা এত বড় একটা নোট বানানোর কোনো প্রয়োজন নেই। আর যেটা তোমাদের ইচ্ছা মতো, যার যেটা ভালো লাগে, সবার সমান না। এখানে একটা বলি, সবার স্ট্র্যাটেজি সমান না। তোমার স্ট্র্যাটেজি যেমন তুমি এখানে ওইটা ফলো এখানে করো। এখানে আমি একটা জিনিস দেখছি যে আমি তো অনেক টাইপের স্টুডেন্ট দেখছি। তো অনেকে আবার হুম তোর অনেক কালার দিয়ে নোট করতে ওর স্বাচ্ছন্দ্য বোধ করে। হুম আবার অনেকে আছে হুম যে ও জাস্ট মেইন পয়েন্ট গুলা লিখবে। আবার হুম আরেক ক্যাটাগরি আছে, ওরা সবই তুলবে, তোলার সাথে হুম সাথে তোর যে যে জিনিসগুলা ভুলে যাবে, যেমন বিভিন্ন কনসেপ্ট ভুলে গেলে ও পাশে নিজের ভাষার মতো লেখা রাখে। হুম। এখানে কে ঠিক আছে এই তিনজনের ভিতরে? আমার কথা হলো এটা সবাই ঠিক আছে। সবাই ঠিক আছে কেন বললাম এটা, এক একজনের কাছে নোট করার সিস্টেম এক এক রকম। কিন্তু কিছু কিছু জিনিস আমি অ্যাভয়েড করতে বলবো, যে এই যে লাল নীল সবুজ কালি দিয়ে একদম সুন্দর করে আঁকায় আঁকায় নোট করা, এটা আসলে কোনো প্রয়োজন নাই, টাইম ওয়েস্ট, এত তো প্রয়োজন নাই, এটা মেয়েরা বেশি করে, এত প্রয়োজন নাই। সাদা সিধা ভাবে এবং তোমার বুঝ মতো, যে তুমি সাইডে কিছু নিজের মতো লেখা রাখলা তোমার পরবর্তীতে বোঝার জন্য। হুম, তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো নিজের যেভাবে ভালো হয় তুমি এইভাবে করো। তো এটাই, যে আমার কথা এটাই, যে লাল নীল সবুজ এগুলা কোনো প্রয়োজন নাই। এন্ড ঢালাভাবে তোলার কোনো প্রয়োজন নাই, ঢালাভাবে তুলে এটা কোনো নোট হয় না। বেসিক জিনিসগুলা তুলবা। তুমি একটা জিনিস স্যার একটা বুঝাইলো, এই প্রবলেম একটা দিল, এটা তুললা, একই রকম আরো দুইটা প্রবলেম দিল, তোলার প্রয়োজন নাই। তুমি ওই তিন চারটা একই প্রবলেম এখান থেকে যে কোনো একটা পিক করে তুললা, তোমার কাছে একটা ম্যাথ মনে হয়েছে যে এই ম্যাথটা খুবই সুন্দর খুবই আনকমন, এটা তুললা। কঠিন পারতেছি না, এটা তুললা, একবার সহজ সাদা সিধা ম্যাথ, প্রয়োজন নাই এটা তুললা, এটা প্রয়োজন নাই। এটাই হতে হবে নোট। আচ্ছা, অনেকে বুঝতে পারে না যে তার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এই চ্যাপ্টারটা আসলে শেষ হয়েছে কিনা এটা ও বুঝতে পারে না। বা আর আরেকটা এখানে সেম প্রশ্ন আছে যে একটা চ্যাপ্টার শেষ হওয়ার জন্য স্ট্র্যাটেজিটা কি? প্রথম কথা বলি যে চ্যাপ্টার শেষ করার আগে প্রথম কথা তুমি তো কোনো একটা প্ল্যাটফর্মে, সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক অথবা তুমি সামনাসামনি পড়ো, পড়ো। যখন স্যারের তোমাকে বুঝাই দিবে চ্যাপ্টারটা পড়ানো শেষ হবে, তোমার একটা নোট থাকবে, ছোটখাটো নোট থাকবে। ওই নোটটা তুমি রিভাইজ দিবা যে না আচ্ছা ওকে ডান, আমি আবার রিভাইজ দিলাম, ওকে হ্যাঁ আমার সব পারতেছি। তারপরে তুমি মনে করো যে কোনো একটা গাইড বই খুলবা। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল কথা, গাইড বই প্রথমে কখনোই খোলা যাবে না। মেইন বই খুলবা, মেইন বই। মেইন বইটা খুইলা রিডিং দিবা, রিডিং, প্রতিটা লাইন রিডিং দিবা, ইম্পর্টেন্ট লাইন গুলো দাগায় রাখলাম, ম্যাথ গুলা সলভ করলা, যেটা পারো না এটা মনে করো সার্কেল দিয়ে রাখলা বা টিক চিহ্ন দিয়ে রাখলা। মানে একটা চিহ্ন দিয়ে রাখবা যেটা পরবর্তীতে রিভাইজ দেওয়া যায়। তো এভাবে করবা, তারপরে গাইডে যাবা, আগে মেইন বই শেষ করতে হবে, তারপরে গাইডে যাবা, তারপর প্রচুর সিকিউ সলভ করবা। সিকিউ সলভ করার পর তুমি যদি দেখো যে আমি 100টার ভিতরে 80টা পারতেছি, 20টা আটকাচ্ছি, মানে 80% তুমি পারতেছো, তার মানে তোমার তোমার চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট হয়েছে। তুমি আরো প্র্যাকটিস করো। তুমি যদি দেখো যে আমি অর্ধেকই পারি না, আরে আমি তো মনে হচ্ছে নতুন, তাহলে তোমার আসলে চ্যাপ্টারটা পড়া হয় নাই। তুমি যখন স্যার থেকে পড়ছো, ঘাটতি আছে চ্যাপ্টারে, তুমি আসলে মুখস্থ করে ফেলছো, তুমি আসলে বুঝা বুঝা পড়ো না। তো এটাই, তুমি যখন সলভ করতে যাবা তখনই বুঝা যেতে পারবা যে আমার চ্যাপ্টারটা আসলে পড়া হয়েছে ঠিক মতো নাকি হয়নি। যখন সলভ করতে যাবা তখনই দেখবা আটকায় যাবা, তুমি যদি বারবার আটকাইতেছো, প্রচুর আটকাইতেছো, তখন মনে করবা যে আমার হয় নাই চ্যাপ্টারটা। আর যদি দেখো যে কম আটকাচ্ছ, তাহলে মনে করবা না ঠিক আছে হয়েছে। আচ্ছা, এখানে আমি যদি আরেকটা প্রশ্ন করি যে
আমি তো একটু আগে বললাম, তুই বললি যে কিভাবে নোট করা উচিত, এই টপিকটা ক্লিয়ার করলি। বাট নোটটা কিভাবে ইফেক্টিভ ওয়েতে রিভিশন দেওয়া যায় এটা আমি জানতে চাই, এবং আমার মনে হয় যে অনেক স্টুডেন্টেরও এটা জাতীয় কোয়েশ্চেন যে নোট করে ওরা, বাট নোটটা কিভাবে ইফেক্টিভলি কাজে লাগবে ওটা ওরা জানে না। আচ্ছা, নোটটা এফেক্টিভলি কাজে লাগানো আসলে তার নোটটা কম্প্যাক্ট হইতে হবে। হ্যাঁ, ওই যে নোটটা এফেক্টিভলি কাজে লাগে না কেন, এটা সমস্যা হয়ে গেছে। মনে কর তারা এমন নোট বানায়, এক একটা নোট মনে হয় এত মোটা মোটা, একটা চ্যাপ্টারের পিছে প্রয়োজন নাই তো, তার নোটটা বানাইতে পারে না, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, তো নোটটা আসলে কমপ্লিট হইতে হবে। ছোট নোট একটা বইয়ের মতো বানাই ফেললে হবে না, যেটা আমার আধা ঘন্টা 40 মিনিটে আমি দেখে ফেলতে পারবো। তো নোটটা হইতে হবে ওইরকম। তো ছোট নোট হইলে হয় কি, মানে কম্প্যাক্ট নোট হইলে হয় কি, তুমি সূত্রটা দেখলা। আর আরেকটা জিনিস বুঝাই, আমি সাজেস্ট করবো যে সে এসএসসি হোক এইচএসসি হোক, তুমি সূত্রের একটা বই কিনা ফেলো। ছোট বাজারে পাওয়া যায় সূত্রের বই। হ্যাঁ, ওই যে আমার মধ্যে ওই যে রয়্যালের একটা আছে সূত্রের বই, হ্যাঁ, রয়্যালের পকেট বুক আছে, হ্যাঁ পকেট রয়্যালের পকেট বুক। পকেট বুক, হ্যাঁ এটা কিনতে পারো। অথবা তুমি যে কোনো থেকে তোমার হোয়াট এভার, যেখানে এক কথা সূত্রের একটা বই কিনা ফেলবা, যেখানে সব সূত্র আছে, সব চ্যাপ্টারে, সব সাবজেক্টে। দেখা গেছে তুমি একটা চ্যাপ্টার রিভাইজ দেওয়ার আগে সূত্রগুলো আগে পড়ে ফেলবা, সূত্রগুলো মনে আছে কিনা। সূত্র মনে থাকলে ওকে ডান, তারপরে চ্যাপ্টার ম্যাথ গুলো দেখে ফেললাম। এভাবে একটা পর একটা উল্টায়, একটা পর একটা উল্টায় দেখলাম, দেখলা দেখলা দেখলা। তো এবার কম্প্যাক্ট নোট হইতে হবে। নোটটা যদি কম্প্যাক্ট হয়, রিভাইজ দিতে বেশি সময় যাবে না। তুমি যদি ঢালাভাবে নোট করো, একটা বইয়ের মতো বানায় ফেলো, তাহলে আসলে ফায়দা পাবা না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সেগমেন্ট 3টা শেষ করে দিই, সেগমেন্ট 4-এ আসি, হুম। যেখানে তোর ডিসিপ্লিন বা সময়ানুবর্তিতা এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভর্তি পরীক্ষাটা, এডমিশন টেস্ট একটা চ্যালেঞ্জিং বিষয়। তোর কাছে কি কখনো চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? প্রথম কথা বলে, আমার কাছে একদমই আমি কইলাম আমি চিল গাইছিলাম, এবং যেটা হচ্ছে কি, আমি সব সময় আসলে রেগুলারিটি মেনটেন করছি পড়াশোনায়। আমি একাডেমিকে যেভাবে পড়ছি, এডমিশনে সেভাবেই পড়ছি। রেগুলারিটি একটা, মানে একটা গ্রাফ, সেম গ্রাফে উঠছি আমি। হ্যাঁ, তো আমার কখনো প্যারা হয় নাই। যে আমি বলি আমার পড়াশোনার গ্রাফটা কেমন ছিল, ওই যে আমরা যে এস ইকুয়াল টু ভিটি একটা সূত্র আছে না, তো হ্যাঁ, সমবেগের সূত্র। সমবায়। সম হ্যাঁ, যেখানে ত্বরণ তোর শূন্য থাকে। হ্যাঁ, তো ত্বরণ শূন্য থাকে এবং বেগ একটা কনস্ট্যান্ট বেগ, সমান বেগ। ওইরকম আমার ছিল গ্রাফটা, এবার সমান। এবার আপ ডাউন ছিল না। তো দেখা গেছে একাডেমিকে যেভাবে পড়ছি, মানে কলেজের কথা বলতেছি, একাডেমিকে যেভাবে পড়ছি, এডমিশন এসে সেম লেভেলে পড়ছি, একই। আমার চাল চলনে কোনো এক্সট্রা কোনো আনা লাগে নাই। সকালে ঘুম থেকে উঠছি, ব্রেকফাস্ট করছি, খাবার দাবার খাইছি, পড়তে বসছি, নামাজ পড়ছি, আবার দুপুরে খাবার খাইছি, আবার একটু পড়ছি, আবার মোবাইল মোবাইল টিপছি, একটু গেম খেলছি, আবার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিছি। যেটা অনেক কম ছিল, ফ্রেন্ডদের সাথে আড্ডাটা আমি অনেক কমাই ফেলছিলাম। এন্ড ঘর থেকে বার হওয়াটা অনেক কমাই ফেলছিলাম। তো এভাবে করছি, নামাজ পড়ছি, খাইছি, আবার পড়তে বসছি। এ নর্মাল লাইফ যেভাবে আর কি স্পেন্ড করছি, জাস্ট এটাই, যে টাইম ওয়েস্ট আমি কমাই ফেলছি আর কি। যে আড্ডাবাজি, খেলাধুলা প্রচুর অত্যাধিক পরিমাণে, যে ইনডোরে গিয়ে খেলা, রাত্রেবেলা সন্ধ্যাবেলা ধুমছে, এগুলা কমাই ফেলছিলাম আর কি। এই আর কি, স্যাক্রিফাইস তো করতে হবে কিছু, এগুলা স্যাক্রিফাইস করছিলাম। আচ্ছা, এডমিশন টাইম বা এসএসসির পিরিয়ডটা তো যদি বলি, অনেকের এমন চিন্তা আসে যে আমি মনে হয় আর পারবো না। হুম। তোর এরকম হুম। কোনো চিন্তা ভাবনা আসছিল কিনা যে আমি হুম। মনে হয় পারবো না? আর আচ্ছা। তখন আসার পরে তুই কিভাবে নিজেকে মোটিভেট করে আবার বুয়েট পর্যন্ত নিয়ে গেলি? আচ্ছা, আমি প্রথম কথা বলি, এই যে যেটা বল আমি মনে হয় পারবো না, এটা আমার ভাবনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আসার পর বাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা আমার প্রথম পরীক্ষা ছিল এডমিশনে, এন্ড সব খুবই বাজে হয়েছে। মানে আমার প্রিপারেশন খুবই সলিড ছিল, কিন্তু পরীক্ষাটা কেন জানি খুবই বাজে হয়ে গেছে আসলে। কেন জানি টাইমের সাথে খাপ খাওয়াতে পারিনি। তো কেন জানি পরীক্ষাটা খারাপ, ওই দিনটা আমার খারাপ হয়েছে। তো যাই হোক, তো আমার মনে হয়েছে যে আমার দ্বারা হয়তো হবে না। তো আমি যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করি এবং পড়িও, তো ট্রাই করি সবসময়। তো নামাজ পড়লাম, চাইলাম আল্লাহর কাছে যে একটা সলিউশন দাও। তো মনটাকে স্থির করলাম। পড়াশোনায় প্রথম কয়েকদিন তো এক চিন্তা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মনে হয় এখনো ড্রয়ারে রয়েছে এখন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন একটু পর পর, খালি কয়েকদিন পর পর, মানে কয়েকদিন কয়েক ঘন্টা পর পর বার করি। আচ্ছা, কত পাইতে পারি, 50, 55 মার্ক আর কি। আচ্ছা, 58, 56, একটু নিজে নিজে যোগ করতেছি। আমার তো এত বাজে এক্সাম হয়েছে, আমার তো এত খারাপ না।
প্রিপারেশন তো খারাপ। তো এরকমই যে আল্লাহর কাছে চাইলাম যে আমার কাছে একটা সলিউশন দাও। তো হয়তো আল্লাহ কোনোভাবে না কোনোভাবে মনটাকে শান্ত করছে আমার, হ্যাঁ, মনটা স্থির হয়েছে। আবার মনে কর হইলো, তারপরে বুটেক্স এর এক্সাম দিলাম, হ্যাঁ। হ্যাঁ, তো বুটেক্স এর কিন্তু এক্সাম দেওয়ার পরে বুটেক্সের বুটেক্সের পরীক্ষাটা কেমন হয় সেটা যদি বলতি। বুটেক্স এর পরীক্ষাটা হ্যাঁ খুবই ভালো হয়েছে। এক দুইটা সহজ প্রশ্ন ভুল করছিলাম, যেটা র্যাঙ্কটা পিছিয়ে গেছিল, 597তম ছিলাম মনে হয়, হ্যাঁ 597তম। ভালো হয়েছে। আমার এক্সপেক্ট ছিল আরো সামনে আসার। পরীক্ষা দিয়ে আসার পরে আমি 3টা কোশ্চেন খুবই সহজ ভুল করছিলাম। প্রত্যেকটা কোশ্চেন তো 6 মার্ক মনে হয়, হ্যাঁ 6 মার্কের। তো খুবই, 6 মার্ক না 10 মার্ক, আরে খেয়াল নাই, আচ্ছা যাই হোক। তো 3টা কোশ্চেন খুবই সহজ ছিল, ভুল করছিলাম মনে হয়, এগুলোর কারণে র্যাঙ্ক পিছিয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল বুটেক্স পরীক্ষা। তো খুবই কনফিডেন্স ছিলাম যে বুটেক্স পরীক্ষা দেওয়ার পরে যে না যা একটা সিট হয়ে গেছে, আমি শিওর ছিলাম বুটেক্স পরীক্ষা দিয়ে আসার পরে শিওর ছিলাম একটা সিট আমার হয়ে গেছে। তো এই তো এরকম। আচ্ছা, এখন একটা জাতীয় প্রশ্ন করতে যেতেছি। তো যারা নির্জীব হয়ে গেছো তারা আবার সজীব হয়ে ওঠো। আশা করি এই প্রশ্নটা সবার কাজে লাগবে এবং সবার পড়াশোনার মধ্যে সবচেয়ে বড় বাধা এই প্রশ্নটা, এবং এটার উত্তর আমি আশা করি ওর কাছ থেকে পাবো। কারণ ওর স্ক্রিন টাইম মনে হয় না 10 মিনিটের বেশি ছিল। কি মনে হয় কতটুকু ছিল স্ক্রিন টাইম এডমিশন টাইমে? প্রথম আমি বলি যে আবার একটা সেম প্রশ্নতে আসবো যে রেগুলারিটি। যারা প্রতিদিন পড়াশোনা করতে পারে তারা আসলে এত কিছু দেখে না যে আমার মোবাইল স্ক্রিন টাইম কত, আমার খেলাধুলা কত টাইম গেল, ধৈরা 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 করে না। তাদের একটা হচ্ছে কি মনে কর প্রতিদিনের হেবিট, যে সকালে ঘুম থেকে উঠলাম, খাইলাম, পড়তে বসলাম, নামাজ পড়লাম, আবার খাইলাম, আবার পড়লাম। তো একটা মনে কর তাদের নিজের মতো রুটিন হয়ে যায় অটোমেটিক। তো স্ক্রিন টাইম কখনো দেখি নাই, আমি আমার মতো সবসময় চলছি, ঠিক আছে। তো মোবাইল টিপছি, গেম খেলছি, যদিও গেম খেলাটা অনেক কমাই দিছি, এখন আবার প্রচুর খেলতেছি গেম, হোয়াট এভার। তো আমার কথা হলো যে যখন পরীক্ষাটা কাছাকাছি চলে আসবে, তো তার তার টাইম মানে ওয়েস্ট। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, তার মানে বুয়েটিয়ানরাও গেম খেলে। হ্যাঁ খেলতেই পারে, আমি তো খেলি, আমি এখনো খেলি, তখনও খেলতাম। আমি বলি আমার সাকসেসের পিছনে আমি প্রথম কথা বলবো, আল্লাহ চাইছেন, আমার সৃষ্টিকর্তা চাইছে, 1 2 নাম্বার হচ্ছে গিয়া আমার রেগুলারিটি ছিল। প্রতিদিন পড়তাম, রেগুলারিটি, ফাঁকিবাজি করি নাই। ইন্টারে আইসা প্রথম 3 মাস বাদ দিলে আর কি। তো রেগুলারিটি ছিল, প্রতিদিন পড়তাম, পড়া জমে নাই কখনো। এই, আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন আমার মূল প্রশ্নটা হলো যে স্টুডেন্ট যারা আছে, এসএসসি এইচএসসি সবার একটা কমন সমস্যা যে সোশ্যাল মিডিয়া যে জিনিসটা আছে ওটা কন্ট্রোল করতে পারে না। হুম। এটাকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায়? এটা আসলে সেলফ কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। আসলে তোমার সেলফ কন্ট্রোল না থাকলে তুমি পড়াশোনা ভালো করতে পারবে না, কোথাও ভালো করতে পারবে না। সেলফ কন্ট্রোল, নিজের কন্ট্রোল। তো নিজের কন্ট্রোলটা তখনই আসে যখন তুমি হয়তো ধরলাম তুমি একজন মুসলিম, আমি যদি ধরে নিই আইডিয়াল কেসে, যে তুমি নামাজ পড়ো সবসময় এন্ড সৃষ্টিকর্তার কাছে চাও, তোমার আল্লাহর কাছে চাও যে আমাদের আল্লাহর কাছে চাই যে না আমাকে, আল্লাহ আমাকে সবসময় হেফাজতে রাখো, ভালো রাখো। তো অটোমেটিক কন্ট্রোলে থাকবে। আসলে তুমি যদি সেলফ কন্ট্রোল না পারো তুমি পড়াশোনা করতে পারবা না। তো তুমি রেগুলারিটি মেনটেন করে পড়তে পারবা না, তো প্রতিদিন পড়তে পারবা না। তুমি যারা রেগুলার পড়াশোনা করে না তাদের সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোলে থাকে, মানে আচ্ছা, যখন দরকার তখন। আমি তো ইনস্টাগ্রাম কি চালাই না, আমি তো ইনস্টাগ্রামও চালাই, রিলস দেখি না, আমি তো রিলস দেখি। তো তো কন্ট্রোল, সেলফ কন্ট্রোল না থাকলে না পড়াশোনায় পারবা না কোথাও পারবা, আসলে সেলফ কন্ট্রোল থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের সেগমেন্ট 4 শেষ, এখন আমরা সেগমেন্ট 5-এ 26 27 28 ব্যাচের জন্য গাইডলাইন দিব, তারপর আমাদের লাইভটা শেষ করে দিতেছি। কিন্তু তার আগে আমি ওকে। কিছু কমেন্ট নেই, যে যারা আচ্ছা। কমেন্ট করছে কিছু একটা কমেন্ট নেই আমরা। একজন এমজেক লেখছে যে তোর তানিম ভাই 9 10 থাকতে কোন গাইড ইউজ করছেন সাবজেক্ট ওয়াইজ? আমার তো গাইডের কথা ভুলে গেছি মনে হয়। আমি তো প্রচুর ফাঁকিবাজি আসছিলাম ভাই, 9 10 কি পড়ছি নিজেই তো ভুলে গেছি ভাই। আসলে কি পড়ছিলাম আসলে, এটা মানে লেকচারের কোনো গাইড পড়ছিলাম, মানে লেকচারে যে কোনো গাইড ভাই, যে যে কোনো গাইড পড়লেই হবে, কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। এটা কোনো নির্দিষ্ট পাবলিকেশনে পড়তে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, আর
আমি যদি বলি আমার কথা, আমি তোর রয়্যাল গাইড পড়ছি, অন্যগুলা সম্পর্কে আমি জানি না। অন্যগুলা সম্পর্কে বলে টেস্ট পেপার আমি পাঞ্জাবি বার কিনছিলাম, কিন্তু আমার কাছে টেস্ট পেপার পাঞ্জাবি বেস্ট মনে হয়েছে। আর যদি আমি গাইডের কথা বলি, একাডেমিক গাইডে রয়্যাল বেস্ট। কেন বেস্ট আমি যদি বলি, মানে প্রতিটা হুম প্রশ্নের উত্তর ভেঙে ভেঙে দেওয়া আছে। যে রয়্যাল ইউজ করছে সে জানে প্রতিটা প্রশ্নের হুম হুম। উত্তর ভেঙে ভেঙে দেওয়া আছে। যারা মানে একটু বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমার মনে হয় যে রয়্যালই পারফেক্ট। গাইড কোনটা নিবা নিয়ে যারা কনফিউশনে আছো, তোমরা রয়্যাল নিতে পারো। আর এটা সম্পূর্ণ তোমার চয়েসের উপরে, এক একজনের এক এক মতামত থাকতেই পারে। তুমি দোকানে যাবা, দোকানে গিয়ে তোমার রয়্যাল, তারপরে পাঞ্জেরি, নিউটন বা এনি যা আছে তুমি সবগুলা চেক দাও না। এখানে মধ্যে তোমার যার লেখা তোমার কাছে মনে হয়েছে সুন্দর, তুমি বা গুছানো, তুমি তার গাইডটা নাও। তো আরেকজন লিখছে যে তোর তানিম ভাই কোন গেম খেলেন? আমি অ্যাকচুয়ালি মনে কর ক্ল্যাশ অফ ক্ল্যান এখন খুবই কমায় ফেলছি। ফ্রি ফায়ারটা প্রচুর খেলা পরে রাত ভর মনে করো র্যাঙ্ক পুশ করায় থাকি। তো হ্যাঁ, তোর পাবজি, কল অফ ডিউটি মাঝখানে খেলছিলাম, বাট এটা এখন নাই, খেলি না। পাবজি কখনো খেলি নাই। তো হ্যাঁ, এই তো ফ্রি ফায়ার মতো আর কত 7-8 ঘন্টা, বেশি বুঝা ফেলছি মনে হয়, 4-5 ঘন্টা তো খেলা হয় দিনে টোটাল। আচ্ছা, এই ফুটবল খেলা হয় নাকি? বর্তমানে তো হাইপ না গেম না ই ফুটবল। না না না। আচ্ছা, তার মানে আরেকটা ভাই, জিনিস বলি, তার মানে আমি তানিম গেম ভাই স্যার ফুটবল ফুটবল গেম পারে না। পারে না বলতে বিষয়টা আমি কি? খেলি না আসলে। আর ফুটবল আমি তো অনেকটা পারিও না, যেটা সত্য কথা। আচ্ছা, আরেকটা জিনিস বলে যে আমি গেম খেলার পাশাপাশি আমার আরেকটা বড় সময় যায় হচ্ছে গিয়া মুভি সিরিজ এগুলা দেখে। আমি প্রচুর পরিমাণে মুভি সিরিজ এগুলা দেখি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা, এখন আমরা সেগমেন্ট 5 এবং লাস্ট সেগমেন্ট, যেখানে আমরা গাইডলাইন নিয়ে আলোচনা করব 26, 27, 28 ব্যাচের জন্য। তো তোমরা যাতে ফ্রেন্ড আছে, 26 ব্যাচের ফ্রেন্ড যারা আছো, তোমরা 26 ব্যাচের ফ্রেন্ডদের মেনশন দাও। 27 ব্যাচের যারা আছো, তোমরা 27 ব্যাচের তোমার ফ্রেন্ডকে মেনশন দাও। এবং 28 ব্যাচের যারা আছো, তোমরা 28 ব্যাচের ফ্রেন্ডকে মেনশন দাও। কিছু আমরা গাইডলাইন 26, 27, 28 এবং সবাইকেই তোমার আলাদা আলাদা ভাবে গাইডলাইন দেওয়া হবে। তো আমি তানিমের কাছে শুরুতে আমি 26 ব্যাচের জন্য গাইডলাইন চাই, যে আচ্ছা ওদের 21 তারিখ থেকে তোর বোর্ড এক্সাম, কিভাবে সে এখন নিজেকে প্রস্তুত করতে পারে। আচ্ছা, প্রথম কথা হয়েছে গিয়া, যারা ভালোভাবে পড়াশোনা করছো অলরেডি, সিলেবাসে প্রচুর প্র্যাকটিস হয়েছে, তোমরা নর্মাল থাকো। নর্মাল এত মানে লাফালাফি করার প্রয়োজন নাই। নর্মাল থাকো, প্র্যাকটিস করো, নর্মাল পড়াশোনা চালায় যাও। আর যারা মোটামুটি সিলেবাস শেষে কিছু চ্যাপ্টার বাকি, ট্রাই করো পরীক্ষা 15 দিন রাইখা, মানে পরীক্ষার আগে 15 দিন রাইখা, এর আগে যা সময় আছে যতগুলা পারো চ্যাপ্টার শেষ করে মোটামুটি প্র্যাকটিস করো ভাই। এই লাস্ট একটা সময়, রেজাল্ট দেওয়ার পরে বুঝতে পারবা আসলে। হ্যাঁ, যখন রেজাল্টটা খারাপ হবে না, তখন বুঝবো ইস আরেকটু সময় যদি পাইতাম, দিনে যদি আরেকটু বেশি করে পড়তাম। এরকম যেন ফিল না হয়, নিজের বাবা মাকে যেন খুশি করতে পারো, এই টাইমটা কাজে লাগাও। প্রতিদিন পড়ো, প্রতিদিন পড়তে বলছি ভাই, ফাঁকিবাজি করো না, প্রতিদিন পড়ো, তাইলেই হয়েছে। লাগবে না আর বেশি, প্রতিদিন পড়ো। আর যারা একদমই পড়া হয় নাই, তাদেরকে একটাই বলবো, প্রত্যেকটা কাজেরই খেসারত দেওয়া লাগে। তুমি আগে ভুল করছো, টাইম নষ্ট করছো। আমি বিশ্বাস করি একদমই পড়া হয় নাই এরকম স্টুডেন্ট খুবই কম, মানে নাই বললেই চলে। হ্যাঁ, একদমই পড়া হয় না, এটা কি সম্ভব নাকি? তো যারা মোটামুটি অনেক চ্যাপ্টার বাকি, বলবো যে যতটা পারো চ্যাপ্টার শেষ করো। হ্যাঁ, মোটামুটি যতটা পারো চ্যাপ্টার শেষ করো, দেন প্র্যাকটিসে চলে যাও। আর যা যা চ্যাপ্টার পারবা না তার দিকে চাওয়ার দরকার নাই, যেগুলা পড়তে পারবা না। যেগুলা পড়ছো এগুলা থেকে কিভাবে অ্যান্সার করা যায় এটা এনশিওর করো। আচ্ছা। আর আরেকটা জিনিস হ্যাঁ, বলি, হ্যাঁ, হুম, হুম, এই যে একটু আগে গাইডের একটা কথা হইলো না, গাইড নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, গাইড নিয়ে কথা হ্যাঁ, বলতে। পোলা পাইন মনে কর, হ্যাঁ, পড়ে না, কিন্তু এক গাদা গাদা গাইড কিনে রাখে। এতগুলা এতগুলা গাইড কিনে রাখে, প্রত্যেকটা টেবিলে থাকে দেখি। হ্যাঁ, লেকচারের পাঞ্জেরি রয়্যালের অভাব নাই, অথচ সব নতুন সাদা সিধা, কোনো পড়া হয় না। তো আমি বলবো যে গাইড কিনো একটা, ভালো করে শেষ করো, একবারে খাই ফেলো। এরপরে যদি তোমার কিনতে ইচ্ছা করে আরেকটা কিনো, কোনো সমস্যা নেই। কিন্তু এতগুলা গাইড কেনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে। তো 26 ব্যাচের বোর্ড এক্সাম, তো 26 ব্যাচ মানে বোর্ড কোয়েশ্চন কমন নিয়ে যদি আমি কিছু মানে হুম প্রশ্ন হুম। করতে চাই, যে কি পড়লে বা কিভাবে কমন পাইতে পারি, যে প্রশ্ন তো এই বছর চেঞ্জ হইতে পারে এরকম একটা হাবভাব আসতেছে।
তো কিভাবে আচ্ছা। পড়লে আমি আমার কাছে আর, যদি আমি ধরি 26 ব্যাচের কত আজকে, এই তো 50 দিন 40 দিনের মতো হয়তো বা আছে, হুম 40 দিনের মতো আছে। 40 দিনে আমি এখন কোন জিনিসগুলো পড়বো আর কোন জিনিসগুলো স্কিপ করব, হুম এইটা নিয়ে যদি বলতি যে কোনগুলা পড়া উচিত কোনগুলা স্কিপ করা উচিত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করেছে বিগত বছরে যেসব বোর্ড আসছে। তুমি যদি সিলেট বোর্ডের হও, ধরলাম আমি একজন এসএসসি 26 স্টুডেন্ট, আমি সিলেট বোর্ডে। আমি কি করবো এখন? আমার মোটামুটি পড়াশোনা হয়েছে, মোটামুটি ধরলাম, হ্যাঁ আইডিয়াল কেস ধরলাম। আমি করবো কি, বিগত বছরে সিলেট বোর্ডে যেসব কোয়েশ্চেন আসছে শুধু এগুলা সলভ করবো না, টোটাল সলভ করতে হবে। সিলেট বোর্ডেরটা তো সলভ করতে হবে, কারণ একটা চ্যাপ্টারে যখন বিগত বছর বোর্ডে সলভ করবা, ওইখানে সিলেট বোর্ডের কোয়েশ্চেন গুলো থাকবে। তো এক কথায় বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করো, এমসিকিউ সিকিউ সলভ করো, তাইলেই হবে। একটা প্যাটার্ন বুঝা যাবে কিভাবে কোশ্চেনটা করা হয়। আর তোমার তো পড়াশোনা করে আসছো, এত ভয়ের কি রে ভাই? মনে কর আহামরি তো আকাশ থেকে কোনো কোশ্চেন দিবে না, ওই বই থেকেই তো দিবে। তো পড়া প্রিপারেশন সলিড থাকলে কোনো ভয় নাই। তোমার ফাঁকিবাজি করলে তখন ভয় আসবে। আমার মনে হয় যারা ভয় পায় তারা বেশিরভাগ তোর মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, যে হুম প্রিপারেশন ভালো, ও কোনো সময় এইসব নিয়ে প্যারা নিবে না, ও ওর মতো পরীক্ষা দিবে। আ- আর যার একটা জিনিস প্রিপারেশন বলে, খারাপ, ও হ্যাঁ বল। প্রিপারেশন ভালো কিন্তু ভয় পায় কারণ তার প্র্যাকটিস কম। ঠিক আছে, প্র্যাকটিসটা অনেক বড় জিনিস। যার প্র্যাকটিস অনেক আছে তার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে। তো কনফিডেন্সটা ম্যাটার করে, অনেক প্র্যাকটিস করতে হবে আসলে। এখন যে টাইমটা, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। আচ্ছা ঠিক আছে, তো আমরা 26 ব্যাচের গাইডলাইন ক্লোজ করে দিই। 27 ব্যাচ যাদের 1 বছর অলরেডি ডান, কিন্তু হুম এখন এখানে কিছু ক্যাটাগরি, 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা অলরেডি কমপ্লিট 1 বছরে। আবার এক ক্যাটাগরি আছে যে কিছু পড়ছে কিছু পড়ে নাই, এমন ক্যাটাগরি স্টুডেন্টও আছে। আবার আরেক ক্যাটাগরি আছে কিছুই পড়ে নাই কিন্তু আরো হাতে 1 বছরের মতো টাইম আছে। আমি যদি ধরি ওদের পরীক্ষা এপ্রিল ধরবো না, আমি ধরি ফেব্রুয়ারিতে ওদের পরীক্ষা হবে। ওই অনুযায়ী আচ্ছা। যে বলছি কিভাবে যাদের শেষ তারা এখন কি করতে পারে, আর যারা তোর হালকা পাতলা মানে গোজামিল লাগাই দেয়, অনেকে আছে অনেক পড়ে কিন্তু পড়াগুলা ইফেক্টিভ পড়ে না, ওদের উদ্দেশ্যে কি বলবি? আর যারা এখন থেকে নতুন করে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবি? আচ্ছা আচ্ছা, প্রথম কথা হয়েছে যে এসএসসি এর পড়াশোনা কম। হ্যাঁ, তুমি এক এক বছর লস করছো। হ্যাঁ, এক বছর অনেক বড় সময়, এটা খেসারত আসলে তেমন বেশি দেওয়া লাগবে না এখন, কারণ এখনো টাইম আছে। তো কামব্যাক দেওয়ার অনেক সময় আছে আসলে। হ্যাঁ, কামব্যাক কামব্যাক আসলে কামব্যাক চলতেই থাকে। যাদের comeback থাকে, দেখা যায় ওই এসএসসি পর্যন্ত কামব্যাক চলতে দিমু 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 বলতে বলতে আর দেওয়াই হয় না। বলবো যাদের পড়াশোনা ভালো করতে চাও, হ্যাঁ, তো রেজাল্ট ভালো করতে চাও, তোমার নিজের বাবা মার দিকে একবার দেখো, যে না বাবা খুশি করতে চাই, নিজেকে খুশি করতে চাই, নিজের কেরিয়ার ভালো করতে চাই, পড়াশোনায় মন দিতে হবে, রেগুলারিটি আনতে হবে। এবং মুসলিম হইলে ও মুসলিম যেই হোক, তোমার নিজের ধর্মকালাম ঠিকঠাক ভাবে পালন করতে হবে। এন্ড আরেকটা বলি, আহ আচ্ছা না ওইটা অ্যাভয়েড করি। তো এক কথায় রেগুলারিটি মেনটেন করতে হবে আর কি সবসময়। সো হ্যাঁ, আচ্ছা, রেগুলারিটি মেনটেন এখানে করলেই হয়। তোর মূল স্ট্র্যাটেজিটা হলো যে রেগুলারিটি মেনটেন করা, এটাই রেগুলারিটি করতে আমি হবে, সবাই আর আর কিছু আমি না। ছোট আমি সবাই এখনো বলি, সবসময় বলি, রেগুলারিটি মেনটেন করতে হবে। এটাই আমার সাকসেসের আহ মূল কারিগর আসলে। মূল প্রথম কারিগর। সৃষ্টিকর্তা ইনশাল্লাহ চাইছেন, এবং আমার মূল কারিগর রেগুলারিটি, আর কিছু না। আচ্ছা, এরপর আমি যদি বলি যারা 28 ব্যাচ মাত্র 9-এ উঠলো আচ্ছা, তাদের উদ্দেশ্যে কি বলবি? বলবো যে চিল করো, প্রতিদিন অল্প অল্প পড়ো, চাপ নেওয়ার কিছু নাই। যারা এখন নিউটেনে আছো তাদেরও চাপ নেওয়ার কিছু নাই। তোমরা প্রতিদিন পড়তে হবে, অল্প অল্প পড়ো, অল্প অল্প। হ্যাঁ, প্রতিদিন তুমি 3 ঘন্টা পড়তে পারো, 4 ঘন্টা পড়তে পারো, 2 ঘন্টা পড়তে পারো, পড়ো। ওই মনে করো ফাঁকিবাজি করলে আবার হবে না, যে চেয়ারে টেবিলে বসে আছি, হ্যাঁ 2 ঘন্টা হয়েছে এই তো পড়ছি, তো এভাবে না। বইটা খুললাম, প্র্যাকটিস করলাম, এভাবে 2-3 ঘন্টা পড়ছি, এটাকে বলা হয় পড়া। মন দিয়ে পড়তে হবে, এরকম 2-3 ঘন্টা পড়ো, কোনো সমস্যা নেই, প্রতিদিন পড়তে হবে। এটাই আমার, প্রতিদিন পড়তে হবে। এইসব আজকে 8 ঘন্টা পড়ে ফাটাই ফেলছি, কালকে আর পড়া নাই, এভাবে হবে না। আরেকটা জিনিস, যেমন প্রতিদিন বলতে তোমার তো ওকেশন থাকতে পারে, হ্যাঁ কোনো অনুষ্ঠান থাকতে পারে, হ্যাঁ ঘুরতে হ্যাঁ যেতে পারো। অবশ্যই।
তো তখন কি পড়তে হবে? আমার কথা হলো, তুমি আজকে ঘুরতে গেলা, সকালে ঘুরতে গেলে রাত্রে আসো অনেক টায়ার্ড, আজকে পড়া হয় নাই, দরকার কি? আজকে পড়া হয় নাই তো এটা তো আর ডেইলি হবে না, তুমি তো ডেইলি ঘুরতে যাবা না, কালকের থেকে পড়তে বসো, তাইলেই তো হয়। তুমি মানে এটাই আমার কথা, প্রতিদিন পড়তে হবে। অনেক ওকেশন যেটা থাকবে ওই দিন না পড়লেও সমস্যা নেই, কিন্তু আমি বলবো ওই দিনও যদি তোমার পড়ার কোনো চান্স থাকে, যে রাত্রে বেলা একটু টাইম পেয়েছি 1 ঘন্টা, একটু পড়ে ফেললাম, একটু রিভাইজ দিলাম আর কি। না পড়তে পারলো সমস্যা নেই, ওই দিন কোনো প্যারা না, এনজয় করো, রেগুলারিটি মেনটেন করে পড়লেই হয়ে গেছে, আর লাগে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা লাইভ এখনই শেষ করে দেবো, আমার কারেন্টও চলে গেছে। আর আচ্ছা। তারপরে আ- হলো যে আমি যারা ভবিষ্যৎ বুয়েট বা বড় বড় ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায় তাদের উদ্দেশ্যে তোর কি পরামর্শ থাকবে? আচ্ছা, প্রথম পরামর্শ থাকবে, আহ প্রতিদিন পড়াশোনা করতে হবে। অল্প হোক বেশি হোক, তুমি যে ক্যালিবার স্টুডেন্ট হোয়াট এভার, তুমি প্রতিদিন পড়তে হবে, ফাঁকিবাজি করা যাবে না, এক। 2 নম্বরে হচ্ছে গিয়া হাম্বেল হইতে হবে। তুমি যদি খুবই ভালো স্টুডেন্ট হও, অহংকারী হইও না। সবসময় বলি আমি, অহংকারী হইও না, লোক দেখানো পড়াশোনা করো না, ঠিক আছে? অহংকারী হইও না, লোক দেখানো পড়াশোনা করো না, হাম্বেল হও। তুমি যদি বাজে স্টুডেন্ট হও, তোমার দ্বারা পড়াশোনা হবে না, তুমি যদি এমন মনে করো যে না আমার পড়াশোনা ভালো লাগে না, আসলে ভাই তোমার কাছে বেশি স্কোপও নাই। বাংলাদেশ এমন দেশ যে পড়াশোনা করলে তোমাকে পড়াশোনা দিয়ে যেতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো সবাই করে, and সবার বাবা মাই চায় যে আমার ছেলে ভালো করতে হবে, সে খারাপ স্টুডেন্ট সে পারতেছে কিনা এগুলো দেখে না। তো কিছু করার নাই, তোমার হাতে অপশনও নাই, করতে হবে, যেভাবে হোক করতে হবে, কিছু করার নাই। আমাদের তো স্কোপ নাই হাতে, স্কোপ থাকলে না আমি বলতাম না এইদিকে যাও ওইদিকে যাও, এভাবে স্কোপ নাই তো। তো করতে হবে, এন্ড এটাই বলবো যে হাম্বেল হোক। হ্যাঁ, যে আমি অনেক ভালো স্টুডেন্টের জন্য বলতেছি, আমি অনেক ভালো স্টুডেন্ট, ওরে ভাই ও তো পড়াশোনা করে না, ওর সাথে মিশা যাবে না, এসব করা যাবে না, ঠিক আছে? সাফার করতে হবে কিন্তু এগুলা করলে। হ্যাঁ, একটু ইজি হও, সবার সাথে মিশো। হ্যাঁ, হাম্বেল হও। আর 2 নম্বর হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো, আর হার্ড ওয়ার্ক করো। প্রতিদিন পড়াশোনা করো, আমি তো বলি নাই প্রতিদিন 24 ঘন্টায় 10 ঘন্টা পড়তে হবে। আমি বলছি তোমার যদি ক্যালিবার থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা পড়ো, প্রতিদিন পড়ো, তাইলেই হবে, আর কিছু লাগবে না। প্রতিদিন পড়লেই তুমি দেখবা যে ভালো একটা রেজাল্ট করতে পারছো। শেষ, এটাই। আর বলবো যে অতিরিক্ত কিছু করো না, যে আজকে এক জায়গায় ঘুরতে গেলাম, ভাই তো বলছে প্রতিদিন পড়তে হবে, ওই ঘুরতে গেছি তখন আমি পড়া শুরু করছি, এসব পাগলামি করলে হবে না, ঠিক আছে? তো আমার কথা হলো হামবেলো, তুমি তো মানুষ, তুমি তো বুঝো, এটাই, প্রতিদিন পড়তে হবে। আমার আবার কথা, প্রতিদিন পড়তে হবে, শেষ, এটাই। আচ্ছা, ঠিক আছে। তার মানে তোর লাস্ট কথা যদি আমি বলি, যে লাইফ শেষের লাস্ট কথা এটাই, যে রেগুলারিটি মেনটেন করো যেভাবে পারো। এটাই সবচেয়ে সহজ শর্টকাট, যে ভালো রেজাল্ট করা। মানুষ বলে না ভাই শর্টকাট দে, এটাই সবচেয়ে সহজ শর্টকাট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস বলে হ্যাঁ, রাখি, ছোট একটা টিপস, যে যারা এসএসসি এইচএসসি আছো, তারা হ্যাঁ পারলেও যে ইউটিউব থেকে ক্যালকুলেটরের হ্যাক্স গুলো দেখে নিতে পারো। তো এটা খুবই কাজে দিবে। ছোট্ট একটা জিনিস বইলা রাখলাম আর কি, ক্যালকুলেটর ভালো ইউজটা অনেক দরকার যারা সায়েন্সে আছে, অনেক ভালো, অনেক দরকার, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে আমরা অনেক আলোচনা করলাম, অনেক বিষয় নিয়ে জানলাম। হুম। আমরা হুম। এখন লাইভের একদম শেষ প্রান্তে, লাইভ আমরা এখন শেষ করে দিতে চাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ তানিম তোকে আমাদের প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। এবং আরেকটা জিনিস একটু, আরেকটা হ্যাঁ, লাইন। হ্যাঁ আচ্ছা বলতে আচ্ছা, পারো। আরেকটা একটা লাইন দিয়ে শেষ করি, যেটা হচ্ছে এই যে বুয়েট, হ্যাঁ এসব বুয়েটই হ্যাঁ, সব, হ্যাঁ আমার ঢাকা মেডিকেলই সব, এই যে এসব চিন্তা যারা করে না, মানে আমি বলবো যে এসব চিন্তা করার প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমার কথা হইলো, তুমি পড়াশোনা করো, তুমি তোমার ক্যালিবার অনুযায়ী প্রিপারেশন নাও, তারপরে দেখা যাবে তুমি কি হও। আর ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে বুয়েট আছে, চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেটা সিএসসি ট্রিপল এটা অনেক, যেমন সাস্টে আছে, অস্টে আছে, অস্ত প্রাইভেট, তো অনেক জায়গায় আছে, সমস্যা নেই, পড়তে পারবা তুমি। হাম্বেল বা সবসময় পড়াশোনা চালিয়ে যাও, তাইলেই হয়েছে। এটাই আমার আচ্ছা। শেষ করা থাকবে। আচ্ছা তানিম, অসংখ্য ধন্যবাদ আমাদের ডেল্টা এডু প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আশা করি সামনে তোর সাথে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবে, স্টুডেন্টরাও হ্যাঁ। অনেক উপকৃত হবে তোর কাছ থেকে। আর কেউ যদি আমার হুম। কাছে তোর আইডি চায়, যে তোর সাথে যোগাযোগ করতে চায়, আমি কি তাদেরকে তোর আইডিটা দিতে পারি কিনা? আমিও বলি যে তোদের যে, তোমাদের যে ডেল্টা এডি স্কুলে যে পেজটা আছে না, পেজে তারা পোস্ট করতে পারে চাইলে যে কোন বিষয় প্রবলেম, তো আমি কমেন্টে গিয়ে তাদের সলভটা বলে দিতে পারবো, সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ তানিম তোকে। আর আমরা হুম লাইভটা এখানে শেষ করতেছি। আর তোমরা যারা এরকম কন্টেন্ট পেতে চাও, সব ধরনের গাইডলাইন কিংবা ক্লাস পেতে চাও, আমাদের ডেল্টা এডুর প্ল্যাটফর্মের সাথেই থাকো। শেষমেশ আমি তানিমের কাছ থেকে একটা মানে একটা জিনিস জানতে চাই যে তুমি আমাদের এই ডেল্টা এডু স্কুল প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু একটা যদি বলতি। হুম হুম। তো আমি যারা জুনিয়র ছাত্র তাদেরকে বলবো যে তুমি সবসময় এই ডেল্টা এডুকেশন, যে ডেল্টা এডু স্কুল, এই প্ল্যাটফর্মটা সবসময় ফলো রাখতে পারো, তোমার প্রচুর কাজে দিবে। আমি তো কিছুদিন ধরে এই প্ল্যাটফর্মটা আছি। তো অনেকে মনে করে যে না, এই প্ল্যাটফর্ম আছে তো এই প্ল্যাটফর্মের নাম গন্ধ বলতে হবে, আসলে না, তুমি তো দেখতেছোই। তো অনেক উপকৃত হবা তুমি যে সবসময় ফলো দিয়ে রাখো এবং সবসময় ফলো করে প্ল্যাটফর্মটার সঙ্গে যুক্ত থাকো, এবং অনেক এক্সামে তুমি অ্যাটেন্ড হইতে পারবা চাইলে। আর এক্সাম হ্যাঁ, যেটা, আমরা কিন্তু তোর এক্সাম গুলা একদম ফ্রিতে নিতেছি। হ্যাঁ মানে একদম কোনো এক্সাম গুলো খুব ফ্রিতে শুধু নিতেছে। এটা না, তোর এক্সাম ফ্রিতে নিতেছি। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড হবে, না সরি, যারা মান্থলি টপার হবে তাদেরকে আমরা আবার প্রাইজ দিছি। হ্যাঁ। প্রতি তো আমি মান্থলিতে বলবো আমরা যে প্রাইজ দিচ্ছি। হ্যাঁ, এই যে বলবো এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, কেন তোমার নিজেকে যাচাই করতে পারবা। তো এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, তুমি ডেল্টা এডু স্কুলের সাথে যুক্ত হইতে পারো, সবসময় থাকতে পারো, এবং ফ্রিতে অনেক কিছু পাবা। ফ্রিতে, হ্যাঁ, কোনো এখানে পেমেন্টের কোনো প্রয়োজন নাই, ফ্রিতে পাবা অনেক কিছু, এবং অনেক হেল্পফুল একটা পেজ। তো পড়াশোনার জন্য খুবই হেল্পফুল হবে ডেল্টা এডু স্কুল। আচ্ছা তানিম, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দিতেছি। আমি তোর আচ্ছা এন্ড স্ট্রিমে ক্লিক করতেছি, তুই লিভের যে অপশনটা আছে হুম। ওইটাতে তুই ক্লিক করে তুই লাইভ থেকে বার হয়ে যাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, তুই বার হয়ে যা। আচ্ছা ঠিক আছে।